অনেকে এসেছিল তখন, আমার চাচি গিয়ে আমাকে ধরলো, আমার আরেকটা ভাইয়া এসে আমাকে ধরলো, তো আমি ভাইয়াকে ধরে চিৎকার করে করে কান্না করছিলাম। আমার নাম হচ্ছে রেহনুমা। রেহনুমা বয়স কত? আমার বয়স 24 বছর। রেহনুমার বয়স 24 বছর। রেহনুমার সঙ্গে আমার পরিচয় সপ্তাহ দুয়েকের মতো বলা চলে, এবং তার সঙ্গে আমার ফেসবুকে কথা হচ্ছিল, যেটা বলছিলাম রেহনুমা একটু আগে। তো 24 বছর বয়স, এবং আপনি পড়ছেন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, এবং আরো অনেক পরিচয় যেগুলো আমাদের অনুষ্ঠানে নেওয়া হয়, সেগুলো হয়তো আমি ইন ডিটেইলে যাবো না আপনার গল্পের খাতিরেই। রেহনুমা, আমি ফ্লোর দেওয়ার আগে একটু বলতে চাই যে 24 বছর বয়সে আপনার জীবনে যা ঘটেছে, এবং আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা অত্যন্ত সাহসী ভূমিকায় না গেলে এই ধরনের কথা লাখ লাখ মানুষের কাছে, এবং এরকম সুপার ডোমিনেটিভ একটা শোতে, রেডিও শোতে, যেখানে দেশ তো দেশই, দেশের বাইরে থেকে, আমি কালকেও জাপান থেকে একটা ফোন পাচ্ছিলাম যে এত মানুষ শোনে, সেখানে এরকম একটা সাহসী স্টেপ কেন নিলেন? আপনার গল্পটা আমি জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি কেন, ওয়াই দিস শো, কেন রেডিওতে লাখ লাখ মানুষকে বলার আগ্রহ পোষণ করলেন? প্রথমত যে আমি আপনার শোগুলো প্রথম থেকে শুনে আসছিলাম যে মানুষ কিভাবে তাদের জীবনের কথাগুলো এখানে এসে বলে, সবার কাছে শেয়ার করে। দেখা যায় যে আমরা ভিতরে অনেক সময় আমাদের ব্যাপারগুলো ভিতরে রেখে আমরা গুমড়ে গুমড়ে অনেক সময় মানে কষ্ট ভোগ করি, যে আমরা কাউকে বলতে পারছি না, ভিতরে ভিতরে কষ্ট লাগে। সো কথাগুলো যদি আমরা কারোর কাছে শেয়ার করি তাহলে হয়তো আমাদের একটু ভালো ফিল করব, অথবা সবাই জানতে পারবে, এবং আমার জীবনের ঘটনাগুলো থেকে হয়তো কেউ একটু সচেতন হতে পারবে। এই জন্যই আর কি আমার ইচ্ছা হয় যে হ্যাঁ, আমি যাই গিয়ে সবার সাথে আমার জীবনের গল্পটা শেয়ার করি, যাতে আমি নিজেকে একটু হালকা ফিল করি, প্লাস হচ্ছে সবাই জানতে পারে যে কিভাবে এরকম সমস্যা হলে ফেস করতে পারবে, অথবা হচ্ছে নিজেকে কাটিয়ে উঠতে পারবে সমস্যা থেকে। ফাইন, আমরা অফকোর্স সেই জায়গাটা থেকে আমার বিষয়গুলো লজিক্যাল মনে হয়েছে বলেই আমি আজকে ওখানে সুযোগ দিয়েছি। সো আমরা স্টোরি কন্টিনিউ করি, আর ইন দ্য মিন টাইম আজকের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে। যারা ওকে দেখতে চান, যারা ওর সঙ্গে কমিউনিকেট করতে চান, বিশেষ করে যদিও প্রয়োজন মনে করে, আমি গল্প প্রচার করার পরে অনেকেই অনেক গেস্টের সঙ্গে যোগাযোগ করতে চান, হেল্পের খাতিরে হোক বা অন্য কোনো জায়গা থেকে, সেটা কেবলমাত্র আমার পার্সোনাল আইডি থেকে সম্ভব। যদি মনে করেন যে ওর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, তাহলে যেটা করবেন, আমার ফেসবুক পেজ, একটাই মাত্র পেজ আছে, www.facebook.com/kibria.rj, KEBRIA.RJ। এই পেজটিতে এসে আমার পার্সোনাল আইডি ট্যাগ দেয়া আছে ওর ছবির সাথে, আপনারা ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারেন, ওখানে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, এবং আমি যদি মনে করি যে ইয়েস ওর সঙ্গে কথা বলার মতো, তাহলে আপনার সঙ্গে আমি কমিউনিকেট করে দেবো, যে যদি আমার গেস্ট ইচ্ছা পোষণ করে। এটা সবগুলো এপিসোডের ক্ষেত্রে একই নিয়ম। ওকে, আর ইন দ্য মিন টাইম ইউটিউব চ্যানেলে যদি আসেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি যেটা করবেন, ঢাকা FM 90.4, ঢাকা FM 90.4 নামে ইউটিউবে যদি আপনি সার্চ দেন, তাহলে আপনি ঢাকা FM এর চ্যানেলটি পেয়ে যাবেন, এবং ওখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটা অন করে দেবেন। আর আপনার এই গল্পটি এমনও হতে পারে লম্বা, যেহেতু রাত 2টো পর্যন্ত থাকবো, শুনতে শুনতে অনেকেই ঘুমিয়ে যাবেন, হতেও পারে, আমার মনে হয় না আজকে ঘুমানোর সুযোগ হবে। তারপরেও বলছি, যদি এরকম হয় তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, সেক্ষেত্রে আপনি গল্পটা ওখান থেকে ইজিলি শুনতে পারবেন। সো আমরা শুরু করি রেহনুমা, যেখান থেকে আপনার বলতে ইচ্ছে করে, প্লিজ। আচ্ছা, প্রথমে আমি শুরু করি আমার ছোটবেলা থেকে। আমরা 2 বোন, আর আমার বাবা অনেক ভালো একজন মানুষ ছিলেন, খুবই শান্তশিষ্ট, মানে কখনো কারোর সাথে উঁচু গলায় কথা বলেনি, আমাদেরকে কখনো গায়ে হাত তোলেনি, এবং সবার কাছে আমার আব্বু অনেক প্রিয় একজন মানুষ ছিল। তো আমরা 2 বোনই আমার বাবার অনেক আদরের ছিলাম, স্পেশালি আমি। ছোটবেলায় যখন আমার 2.5 বছর বয়স, তখন আমার বাবার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। আব্বু অলমোস্ট 11 মাসের মতো হসপিটালে ছিলেন। তখন থেকে আর কি আমাদের মোটামুটি আমাদের লাইফটা একটু চেঞ্জ হওয়া শুরু করে, যেহেতু আব্বু কাজ করতে পারতো না। তো দেখা যেত যে আমাদের মানে আমাদের গ্রামের বাড়িতে অনেক জমি জমা ছিল আর কি, তো সেখান থেকে আর কি আমাদের মেইন ইয়াগুলো আসতো, খরচ টরচ সবকিছু আসতো। তো প্লাস আমার আম্মু জব করতো। আব্বু অসুস্থ হওয়ার পর থেকেই মানে মোটামুটি বলা চলে যে আমার আম্মু একটু মানে বদলে যাওয়া শুরু করে। এটা কি বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে ফার্স্ট টাইম আপনারা নোটিস করলেন? আপনার বড় বোনের সাথে আপনার বয়সের ডিফারেন্স কত? আমার আপুর সাথে আমার 6 বছরের পার্থক্য। তার মানে উনি হচ্ছেন রাইট নাও 30 এবং আপনি হচ্ছেন 24। ওকে, সো আপনি যখন 2.5 বছরের ছিলেন, আপনার বোন তখন বলা যেতে পারে 7 থেকে 8 বছর বয়স। 7 বছর এরকম। আচ্ছা, তো ওই সময় আপনার বাবা ফুললি হসপিটালাইজড? আব্বু ফুললি হসপিটালে। কি করতেন উনি, পেশায় কি ছিলেন? আব্বু অ্যাক্সিডেন্টের আগে ব্যাংকে জব করতেন। আচ্ছা, তো ওই সময় মা খারাপ
আচরণ করা শুরু করলো? মানে আপুই বেসিক্যালি আমাকে পেলেছে আর কি ছোটবেলা থেকে আমাকে, কারণ আম্মু বেশিরভাগ সময় হয়তো জবের কারণে বাইরে থাকতো, আব্বু সিক ছিল, সব দায়িত্ব আম্মুকেই নিতে হতো। ও, মাও তখন জব করতো? হ্যাঁ, আম্মু জব করতো। তো তখন থেকে আর কি আম্মু বাসায় আসলে দেখা যেত খুব অল্পতেই রেগে যেত, তারপর অনেক খারাপ ব্যবহার করতো। তো এগুলো নিয়ে আর কি আব্বুর সাথেও আম্মুর একটু ঝামেলা শুরু হয়ে যায় যে তুমি কেন বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করছো, এটা তো ঠিক করছো না তুমি। তো তখন থেকে আর কি বলা যায় যে আমাদের জীবনটা বদলে যাওয়া শুরু করে। আমরা অনেক হ্যাপি একটা ফ্যামিলি ছিলাম মোটামুটি। অ্যাক্সিডেন্টটা কিসের অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্টটা হচ্ছে আব্বু গ্রামের বাড়িতে যাচ্ছিল, আমাদের বাসা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিল। তো তখন আর কি একটা ট্রাক এসে টেম্পু টাইপের যে ইয়াগুলো থাকে না গ্রামে, একটা জায়গা থেকে একটা জায়গায় যায়, ওইরকম একটা গাড়িতে আব্বু ছিল আর কি। একটা ট্রাক এসে উপরে উঠিয়ে দেয়, গাড়ির যে স্টিয়ারিংটা থাকে স্টিয়ারিংটা একদম আব্বুর পেটে ঢুকে যায়। ঢুকে মানে খুবই ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট। আব্বুর শরীরে অনেক হাড্ডি ভেঙে যায়, তারপর হচ্ছে স্টিয়ারিং ঢুকে একদম আব্বুর পুরো পেট একদম মানে চিড়ে ফেরে জাস্ট সাইডে একটুখানি ঝুলে থাকে এমন অবস্থা, পেটের ভিতরে যা কিছু ছিল সবকিছু বের হয়ে যায়। মানে খুবই মানে ডেঞ্জারাস একটা অ্যাক্সিডেন্ট। আব্বুর বাঁচারই কথা না, রাইট? এখন আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত দিয়েছিল জন্য আব্বু অ্যাক্সিডেন্টের পরে 14 বছরের মতো বেঁচে ছিল। বাট মানে যে অবস্থা ছিল আব্বু হাঁটতে পারতো না। আচ্ছা। আব্বুর 11 মাস পরে যখন আব্বুকে বাসায় নিয়ে আসা হলো তখন আব্বু হাঁটতে পারতো না, আব্বু টোটালি হচ্ছে বিছানায় ছিল। তো আম্মু তখন আর কি আব্বুকে অনেক টেক কেয়ার করেছে। আব্বুকে হচ্ছে আমরা মানে যে ওয়াকার, বেবিরা যেরকম ওয়াকারে হাঁটে আমরা ওরকম করে আব্বুকে নতুন করে আব্বুকে বসানো শিখাইতে হয়েছে, আব্বুকে দাঁড়ানো শিখাইতে হয়েছে, দেন ওয়াকারে করে আব্বুকে হাঁটাতে হয়েছে। তো তারপর যাই হোক অনেক বছর পার হলো, 2001-এ আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। আচ্ছা। আপুর খুব অল্প বয়সে বিয়ে হয়, তখন 14 বছর বয়স ছিল। তো মানে অনেক ভালো ছেলে পেয়েছিল, এই জন্য হয়তো মানে বিয়ে দিয়ে দেয় আর কি। 14 বছর বয়সে? হ্যাঁ, আপুর যখন 14 বছর বয়স। তারপর 2001-এ বিয়ে হয়, তারপর 2005-এ আপু দেশের বাইরে চলে যায় হাজবেন্ডের সঙ্গে। আপুর হাজবেন্ড দেশের বাইরে থাকতো। তারপর 2005-এ দেশের বাইরে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে তখন তো আমি একা একদম, আব্বু আম্মু আমি। এর মাঝে তো অনেক মানে কি বলবো, নিজের মা সম্পর্কে আসলে এভাবে কথাগুলো বলতেও আমার খারাপ লাগছে, তারপর বলতে হয়। 2005-এ আপু চলে যাওয়ার পর থেকে আর কি আম্মুর মানে ব্যবহারগুলো আরো বেশি খারাপ হওয়া শুরু করে আমার সাথে, আব্বুর সাথে। বাবা কি তখন জব করছে নাকি একদম ফুল বেড? বাবা বেসিক্যালি হচ্ছে যে অ্যাক্সিডেন্টের পরে বাবা জব করতো না, কারণ বাবা হাঁটা চলাই তো অনেক বছর করতে পারেনি। তারপর কি বাবার হচ্ছে যে কিছু মানে জায়গায় হয়তো টাকা দেওয়া ছিল বিজনেসের ইয়াতে, ওখান থেকে আসতো প্লাস বাড়ি থেকে আসতো, ওভাবেই আর কি আমাদের সংসার চলছিল। তারপর 2006 সালে আপনারা তখন কোথায়? আপনারা কি তখন ঢাকাতে নাকি? আমরা তখন ঢাকাতে না, আমরা তখন আমাদের বাড়িতে। বাড়িতে গেলেন কবে? বাড়িতে গিয়েছি আমরা হচ্ছে 1 বছর একটু বেশি সময় হচ্ছে ঢাকায় ছিলাম। আচ্ছা। তারপর হচ্ছে তখন থেকে আমরা বাড়িতে মানে 96-এর কি মাসে অ্যাক্সিডেন্ট করেছিল সেটা আমার মনে নেই, বাট আমরা হচ্ছে 13-14 মাসের মতো ঢাকায় ছিলাম। তারপরে আর কি আমরা বাড়িতে চলে যাই। বাড়ি কোথায় চলে গেলেন? আমাদের বাড়ি তো সিরাজগঞ্জে চলে গেলেন। আচ্ছা। তো সিরাজগঞ্জে মানে হচ্ছে আপনার বাবার বাড়িতে চলে গেলেন? না, আমাদের বাসা, আমরা যে বাসাটা তখন আমরা ভাড়া থাকতাম ওখানে। সো 1 বছর বাবার এখানে থেকে ট্রিটমেন্ট করাতে হয়েছে বাবাকে শুধুমাত্র? তারপর আমরা সিরাজগঞ্জে চলে যাই। তো ওখানে আমাদের বাসা ছিল, ওখানে আমরা যাই, গিয়ে ওখানে থাকি আর কি। আম্মু কিছুদিন পরে হচ্ছে জয়েন করে, আম্মু আগেও জব করতো, ওই সেম জবটাতে আম্মু আর কি জয়েন করে। আচ্ছা। আর আব্বু হচ্ছে ওই টুকটাক মানে বেশি তো হাঁটা চলা করা নিষেধ ছিল, বলেছিল যে যতটা সম্ভব রেস্ট নিতে। তো আব্বু এরকম মানে জবে আর যাওয়া হয়নি, তো টুকটাক বিজনেস করতে ভাবে চলতো আর কি আমাদের। তো তারপর হচ্ছে 2006 সালে একটা ঘটনা আমি দেখি আর কি, মানে আমি ঘুমাচ্ছিলাম, তো ঘুম থেকে উঠে আমি যখন আম্মুর মানে বেডরুমের দিকে যখন আমি গেলাম, তো গিয়ে আর কি আমি খুবই আপত্তিজনক একটা আমি দেখি। সো তারপর থেকে আর কি আমার আম্মুর প্রতি আপনার বাবা কোথায় তখন? আমার আব্বু তখন বাইরে ছিল। বাইরে বলতে? বাইরে হচ্ছে আব্বু ওই ব্যবসার কাজে আব্বু বাইরে গিয়েছিল, একটা শপ ছিল ওখানে আব্বুর, তো ওই শপে গিয়েছিল আর কি। আচ্ছা। সো আপনি যে আপত্তিকর অবস্থাটা দেখলেন, এটা কি বেসিক্যালি আপনি ফার্স্ট টাইম নোটিস করলেন এরকম? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম নোটিস করলাম এরকম কিছু। তো তখন আপনি স্কুলে পড়েন? তখন আমি মেবি ক্লাস 7-এ পড়ি। ওকে, সো স্কুলে পড়েন, হাই স্কুলে পড়েন? স্কুলে পড়ি তখন আমি। তো তারপর
ওটা দেখার পর থেকে আম্মু তো প্রচন্ড ভয় পেতাম, মানে দেখা যেত যে আম্মু কিছু একটা বললে অথবা একটু জোরে কথা বললে আমি ভয় পেয়ে যেতাম, বুকের ভিতরে কাঁপুনি শুরু হয়ে যেত যে এখন কি হবে কি হবে। তো তারপর ওই ঘটনাটার পর থেকে আমি জাস্ট রুমে ঢুকে যখন দেখেছি সাথে সাথে আমি রুম থেকে বের হয়ে গিয়েছি আর কি, আমি আমার রুমে চলে গিয়েছি। তো তার কিছুক্ষণ পরে আম্মু এসেছে আমার রুমে, তো এসে আমাকে বলছে যে যা দেখেছো সেটা যেন বাবাকে না বলা হয়, যদি বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা, মানে মা আপনাকে সবসময় এই ধরনের শাসনই করতো, শাসনই করলো বিষয়টা নিয়ে। হ্যাঁ, আচ্ছা, শাসনই করলো। তারপর আমি তো প্রচন্ড, আমি আগে বলেছি যে আমি প্রচন্ড ভয় পেতাম আম্মুকে, তো আমি আর কিছু বলি না, বাবা আসার পরও কিছু বলি না। তো তারপর এভাবেই চলছিল। এরপরও আরো কয়েকবার আমি এরকম ঘটনা আমার চোখের সামনে হয়েছে, কারণ ওই দিনে আমি দেখার পর থেকে আসলে আম্মুরও একটা ভয় কেটে যায় যে হ্যাঁ আমি তো বাবাকে কিছু বলিনি, আমি কিছু বলবো না। তো আমার সামনে এরকম ঘটনা আরো অনেকবার হয়েছে, বাট আমি বাবাকে কিছু বলতে পারিনি আর কি। তো তারপরে গিয়ে আমরা 2007 সালে আমরা নিজেদের বাসা করি। তো সিরাজগঞ্জে, হ্যাঁ, নিজেদের বাসা করি। নিজেদের বাসা করার পরে ওখানে আমরা শিফট হই। তো তারপর 2009 সালে হঠাৎ করে একদিন আমার আব্বু প্রচন্ড অসুস্থ, এবং তার যে পারিবারিকভাবে বেড়ে ওঠা সেখানে সে ফোকাস করেছে। সেখানে যে ঘটনাটা আপনারা শুনেছেন এটা একটা অনভিপ্রেত ঘটনা, কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষ যখন যে কাজ করে তার নিজস্ব একটা যুক্তি থাকে, তার নিজস্ব একটা লজিক থাকে। আমরা যখন, যেহেতু একটা সামাজিক জীব, আমাদের ধর্মীয় অনুশাসন আছে, আমাদের রীতিনীতি শিষ্টাচার মেনে চলতে হয়, সেটা পরিবারের মধ্যে আছে, সামাজিকতার জায়গাতে আছে। কিন্তু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো হয়তো এভাবে কখনোই ফোকাস করা হয় না, এবং ফোকাস করার প্রয়োজনটা কি সেটাও হয়তো প্রয়োজন মনে করেন না অনেকেই। কেন আজকে রেহনুমার জীবন গল্পটা এখানে প্রচার করা হচ্ছে? আমরা মনে করি শুধু রেহনুমা একটা মেয়ে না, রেহনুমার মতো একটা ছেলেও পরিবারে অনেক সময় অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করতে পারেন, যেটা সেই বয়সে ভয়ানক রকমের একটা মানসিক চাপ হতে পারে তার জন্য। হয়তো আর্থিকভাবে সচ্ছল একটা পরিবার, হয়তো বলা যেতে পারে যে সবকিছুই আছে, ঠিক আছে, সবকিছুই আছে, কিন্তু বাবা মায়ের মধ্যে যে স্বাভাবিক সম্পর্কটা সেটা হয়তো বা সে পাচ্ছে না, কিংবা সে এমন কিছু একটা দেখে ফেলেছে যেটা তার বয়সে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না, এবং সেটা বিপজ্জনক হয়ে যেতে পারে তার বড় হয়ে ওঠার জন্য, ভয়ানক রকমের ইম্প্যাক্ট তৈরি হতে পারে, যেটা আমরা অনেক সময় বাইরের দেশের অনেক নামি দামি অ্যাওয়ার্ড পাওয়া মুভিতে দেখি। আমি শুধু আজকের এই ঘটনাটা এই কারণে ফোকাস করতে চাচ্ছি আপনাদেরকে, যে একটা প্রতিকূল, ভয়ানক রকমের একটা প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও একটা মানুষ চেষ্টা করলে, তার যদি ইচ্ছা থাকে, তাহলে সে নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে পারে। আসলে কি গল্প সেটা বলছে? একটু সামনের দিকে আগাতে চাই। আমি বারবারই বলি, গল্পে কাউকে, কোনো ক্যারেক্টারকে, আমাদের যেই গল্পগুলোর, মানে ওর যে গল্পটা বলছে সেখানে যাদের রেফারেন্স এখানে আসবে তাদের প্রত্যেকের প্রতি আমাদের সমান সম্মান, এবং ওর জীবনে ঘটে যাওয়া, ওর অ্যাঙ্গেল থেকে দেখা কোনো একটা ঘটনা, সেটা ওর জন্য পজিটিভ কিংবা নেগেটিভ, কিন্তু যাদের জীবনে জিনিসগুলো ঘটেছে সেটা তাদের জীবনে কখনো পজিটিভ কখনো নেগেটিভ, তাদের গল্পগুলো যদি আমরা আনতে পারতাম তাহলে হয়তো বিষয়টাকে অন্যরকমভাবে আপনার কাছে ধরা দিত। সুতরাং আমাদের এই গল্প থেকে কাউকে হেট করার নেই, আমরা বরং ম্যাচিউরলি অ্যাক্ট করি, আমরা বরং গল্পটাকে আমাদের চিন্তার জায়গাটা থেকে একটু রেসপেক্টের চোখে দেখি, কারণ আপনি যেটাকে অন্যের সমস্যা মনে করছেন সেই সমস্যা কিন্তু আপনারও হতে পারে। ঘটনায় ছিলাম, রাইট? হ্যাঁ, তারপর 2009 সালের মে মাসে আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আচ্ছা, মে মাসে 26 তারিখ ছিল, 25 তারিখ রাত 8টার দিকে হঠাৎ করে, তখন প্রচন্ড ঝড় বৃষ্টির সময় ছিল, তো প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছিল, ডক্টরের কাছে যাবো সেরকম সিচুয়েশন ছিল না। তো হঠাৎ করেই 9টা থেকে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায় আব্বুর। তো আব্বু, আমি ফোন করছিলাম হসপিটালে যে অ্যাম্বুলেন্স পাঠানো যাবে কিনা, তো ওরা বলতেছে আমাদের কাছে কোনো অ্যাম্বুলেন্স এখন নেই, কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো ওখানে গিয়েছে সব অ্যাম্বুলেন্স আর কি, কোনো হসপিটালেই কোনো অ্যাম্বুলেন্স অ্যাভেলেবল ছিল না। তো এদিকে মানে আমার মা কিন্তু পাশের রুমে ছিল, কিন্তু তাকে আমি বারবার ডাকছি যে আব্বু প্রচন্ড খারাপ লাগছে, তুমি আসো, আমি তো কিছু বুঝতে পারছি না। বলছে আমি গিয়ে কি করব, আমার কি করার আছে। তো এভাবে আর কি রাত কেটে যায়। প্রায় যখন 2:30 বাজে তখন আব্বু বলে যে আমার একটু ভালো লাগতেছে, তো তুমি তোমার রুমে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, আমরা সকাল হোক তখন আমরা ডক্টরের কাছে গিয়ে আমরা দেখিয়ে আসবো, চিন্তা করো না। বাট আমি বুঝতে পারছিলাম যে আব্বু আসলে আমাকে এমনি বলছে, কারণ আমি খুব টেনশন করছি, আমি আব্বুর পাশে বসে আছি, ইভেন আমি কান্নাও করছিলাম। তো তারপর আব্বু বললো যে তুমি রুমে যাও, গিয়ে ঘুমাও, আমি সকালে তোমাকে ডেকে দিব, তারপর আমরা ডক্টরের কাছে যাব।
মানে আমার আব্বু এত কষ্ট পাচ্ছিল, আমি বারবার আম্মুর কাছে গিয়ে রিকোয়েস্ট করছিলাম যে তুমি একটু আসো, তুমি একটু আব্বুকে দেখো, বাট আম্মু আসছিল না। তার আগে কি আপনার আব্বু আম্মুর মধ্যে কোনো ঝগড়া দেখেছেন কোনো আপনি? ঝগড়া হয়নি, কোনো ঝগড়া ছিল কোনো না? ঝগড়া হয়নি। আমি আচ্ছা। তো আপনাকে প্রথমে বলেছি আমার আব্বু খুবই শান্ত একজন মানুষ ছিলেন। আচ্ছা, সে okay. মানে কারোর সাথে কখনো কোনো ঝগড়া করতো না। লাইক আম্মু যদি কখনো রাগারাগিও করতো, চিল্লাফাল্লা করতো, আব্বু কিছু বলতো না, আচ্ছা। আব্বু চুপ হয়ে থাকতো। হুম। তারপর আমি আমার রুমে চলে যাই। তো হঠাৎ করে প্রায় 10-15 মিনিট পরে আব্বু চিৎকার করে আমাকে ডাকে। হুম। তো আমি ছুটে আব্বুর রুমে যাই। তো রুমে যাওয়ার পরে দেখি যে আব্বু বলতেছে আমার খুব খারাপ লাগছে, তুমি আমাকে বারান্দায় নিয়ে যাও। আচ্ছা। তো আমি আব্বুর রুম থেকে আব্বুকে ধরে বারান্দায় নিয়ে আসি। হুম হুম। তো আব্বু যখন থেকে ব্যথা শুরু হয় তখন থেকে আব্বু জাস্ট বুকে হাত দিয়ে রেখেছিল, যেখানে ব্যথা করছিল। আব্বু বসতে পারছিল না, শুতেও পারছিল না, আতশোয়া হয়েছিল বিছানায়। তুমি আব্বুকে ধরে বারান্দায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আব্বুকে চেয়ারে বসিয়ে দিই। তো তারপর আব্বু বমি করে দেয়। তো বমি হচ্ছিল, তো মানে তখন আমি কান্না করতে করতে আম্মুর কাছে যাই যে আম্মু আসো, আব্বু তো বমি করছে। মরে যাক, আমার কি, আমি পারবো না যেতে, আমাকে ডাকবা না। এটা আপনার মা বলে? আমার মা বলে। আচ্ছা, প্লিজ। ওকে, হ্যাঁ। তারপর আমি মাকে ডাকতে যাইনি। তো তারপর আব্বু পরপর 3বার বমি করেছে। তো বমি করার পরে তারপর আব্বুকে নিয়ে আবার রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। তারপর আব্বু আমাকে মানে হাত জোড় করে মানে আমাকে বলছে যে আমাকে মাফ করে দিও। তা আমি বলছি তুমি এভাবে কেন কথা বলছো? বলছে যে আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। মানে আমি তখন এতটাই মানে আমি তো কিছু বুঝতাম না তখন। আমি যদি এখন যদি থাকতাম ওই সিচুয়েশনে, আমি হয়তো বুঝতে পারতাম যে আব্বু হয়তো আর বেশিক্ষণ থাকবে না, এই জন্য ওইভাবে বলছে। বাট তখন আমি বুঝিনি আসলে। তা বলছে এভাবে কথা বলো না বাবা, তুমি ঠিক হয়ে যাবা, ভাই আসবে একটু পরে, তোমাকে হসপিটালে নিয়ে যাবো, তুমি ঠিক হয়ে যাবা, কিছু হবে না। তো তারপর ভাইয়া 5টার দিকে, ভাইয়া মেবি 4টার দিকে বাসা থেকে বের হয়। ওর বাসা থেকে তখন ঝড় বৃষ্টি থেমে গেছে, বাট স্টিল কোথাও অ্যাম্বুলেন্স নেই। তো ভাইয়া হেঁটে হেঁটে রাত 4টায় স্বাভাবিকভাবে একটা ছোট এই শহরে। ভাইয়াটা কোন ভাইয়া ছিল? ভাইয়া ওই যে আমি বললাম যে একটা কাজিনকে ফোন করছিলাম সে রাত থেকে। 4টা মানে কি ভোর 4টা? ভোর 4টা, হ্যাঁ। তো ভোর 4টায় ভাইয়া বাসা থেকে বের হয়ে যায়, হচ্ছে হসপিটালে যায়, সে কোনোভাবে কোনো অ্যাম্বুলেন্স ম্যানেজ হয় কিনা। এই সময়ের মধ্যে মা আসেনি রুমে? মা একবারও আসেনি। আচ্ছা। পরে একটা রিক্সায় আমি উঠি, আর একটা রিক্সায় বাবাকে নিয়ে ভাইয়া উঠে আব্বুকে হসপিটালে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে ওখানকার ডক্টররা চেক করার পরে বলছে যে একটা মাইনর স্ট্রোক হয়েছে। আচ্ছা। বাট যদি সময় মতো আনতে পারতাম হয়তো অবস্থা এখন খুবই মানে একটু ক্রিটিক্যাল হয়ে গেছে। আমরা দেখছি, হ্যাঁ আমরা দেখছি, বাট যদি রাতে আনতে পারতেন। জিজ্ঞেস করেছে যে কখন থেকে এরকম হচ্ছে। তো যখন আমি ডিটেল বললাম ডক্টরকে, তখন বলছে যে রাতে আনা উচিত ছিল। তো বললাম আসলে রাতে এরকম সিচুয়েশন ছিল না যে আমি হসপিটালে নিয়ে আসবো আব্বুকে। তো তারপর ইসিজি করা হলো, সব চেক আপ করা হলো। আব্বুকে আব্বু সারা রাত তো ঘুমায়নি, তো আব্বুকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো ঘুমানোর জন্য। তো 6:30টার দিকে আমি আম্মুকে ফোন করলাম, আব্বুর ফোনটা আমার কাছে ছিল। তো আমি আম্মুকে ফোন করলাম যে আম্মু এই ঘটনা, আব্বুর তো স্ট্রোক হয়েছে, তো ডক্টর এটা বলেছে। তো বলতেছে যে তুমি আমাকে কেন ফোন দিয়েছো, তোমার বাবা তুমি দেখো, আমাকে কেন বারবার ফোন দিয়ে বলতেছো? বলছে যে আম্মু আমি একা একা এখানে কি করব, তুমি আসবা না? বলতেছে যে না আমি আসতে পারবো না। এখন টাকা পয়সার একটা ব্যাপার ছিল, কারণ আমি আসার সময় তো আমি কোনো টাকা পয়সা নিয়ে আসিনি। ভাইয়া আর কি হসপিটাল মেডিসিন যা কিছু লেগেছে ভাইয়া এনেছে। তো তারপর আমি আম্মুকে বললাম যে আমার তো টাকা লাগবে, হসপিটালে তো টাকা লাগবে। তো টাকা লাগবে, তুমি তোর বাবাকে বলো কোথায় টাকা রেখেছে, এসে নিয়ে যাও, আমি কিছু জানি না, আমাকে আর ফোন দিবা, আমাকে বিরক্ত করবো না। তো তারপর আমি আর মাকে ফোন দিই না, আমি আমার চাচুকে ফোন দিই। আমার ছোট চাচু আমাদের বাসা থেকে 15 মিনিটের দূরত্বে থাকতো। তো চাচুকে ফোন দিয়ে বলি যে চাচু আব্বু তো এরকম হসপিটালে, তো আপনি আসেন। সে বলে যে আমি মাত্র ঘুম থেকে উঠেছি, আমার অফিস আছে, আমি এখন আসতে পারবো। তো তারপরে আর কি ডক্টররা হচ্ছে আব্বুকে কেবিনে শিফট করলো। ফার্স্টে ইমার্জেন্সিতে ছিল, তারপর কেবিনে শিফট করার পরে আমি আবার প্রায় মনে হয় 8টার দিকে আম্মুকে ফোন করি, তুমি কি একটু স্যুপ অথবা রুটি সবজি একটু বানাতে পারবা আব্বুর জন্য? বলে কেন, আমি কেন বানাবো, তোমার দরকার থাকলে তুমি সে পানি নিয়ে যাও। কোন ক্লাসে পড়েন তখন আপনি? আমি তখন ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ, ওকে। তো কি মনে করে আম্মু আবার প্রায় আধা ঘন্টা পরে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে যে একটু পরে তো বুয়া আসবে, তো বুয়া আসলে আমি বুয়াকে দিয়ে নাস্তা বানিয়ে পাঠিয়ে দিব। তো বললাম আচ্ছা ঠিক আছে।
বুয়া আসছে পরে, হয়তো বুয়াকে দিয়ে নাস্তা বানিয়ে আম্মু নিজে এসেছে 9:30টার দিকে। এসে বলতেছে যে এই যে নাস্তা দিলাম, এখন আমি যাচ্ছি, আমাকে আর বিরক্ত করবা না, আমাকে আর ফোন দিবা না, কি করার তুমি করো, তোমার বাবার ড্রয়ারে টাকা আছে ওখান থেকে নিয়ে তুমি খরচ করো, আমাকে বিরক্ত করো না তুমি। তারপর ডক্টর বললো যে আব্বুর মোটামুটি অবস্থা ভালো, মানে স্টিল কিন্তু স্যালাইন চলছে। তারপর বললো যে এখন মোটামুটি ভালো আছে। তো আরেকটা কথা বলে রেখে, হসপিটালটা ছিল হচ্ছে আমার চাচির ভাইয়ের আর কি। আচ্ছা। তো ওই আঙ্কেল এসে বললো যে সেই হিসেবে আব্বুর আর কি একটু এক্সট্রা কেয়ার হচ্ছিল। তো তারপর আড়াইটার দিকে ডক্টর এসে বললো যে এখন মোটামুটি ঠিক আছে, কোনো রিস্ক নেই। তো উনি ঘুমানোর তো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তো উনি ঘুমালে উনি বেটার ফিল করবে, আপনারা ওনাকে বেশি বিরক্ত করেন না, এটা বলছে আর কি। তো বলার পরে তো আম্মু বললো যে ঠিক আছে, আমি তো সারাদিন ছিলাম, আমি এখন চলে যাই, তুমি থাকো। আমার সাথে আমার একটা ভাগিনা ছিল, মানে ও আর আমি সেম এজেরই ছিলাম। তো আমি আর ও হসপিটালে ছিলাম, তো আম্মু চলে গেল। যাওয়ার পরে আমাকে আম্মু বাসায় চলে যাওয়ার, হসপিটাল থেকে আমাদের বাসার দূরত্ব ছিল 5-6 মিনিট, রিক্সায় করে 5-6 মিনিট দূরত্ব ছিল। তো তারপর আম্মু বাসায় গিয়ে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে তুমি বাসায় আসো, তুমি আমার যে ইয়াটা ছিল নাম ছিল মধু, বলছে তুমি আর মধু বাসায় আসো। তো আমি বলছি যে বাসায় কেন যাবো, আব্বু তো একা থাকবে। তো বলছে যে সমস্যা নেই, তুমি আসো, তোমার বড় খালামণি যাচ্ছে। আচ্ছা। তো আমি বললাম যে বড় খালামণি কেন আসবে, বড় খালামণিকে দেখলে তো আব্বু রেগে যাবে। মানে আমার বড় খালামণির সাথে আব্বুর একটু সমস্যা ছিল। আচ্ছা। সমস্যা ছিল বলতে যে মানে বড় খালামণির মানে বিহেভিয়ারের জন্য আব্বু বড় খালামণিকে পছন্দ করতো, এটা অ্যাভয়েড করতো আর কি। আচ্ছা। তো বলো যে আব্বু যদি রেগে যায় তখন আব্বুর জন্য তো এটা মানে খারাপ হতে পারে। লাইক যে যাকে পছন্দ করে না, ঘুম থেকে অসুস্থ অবস্থায় যদি উঠে তাকে দেখে, তখন তো স্বাভাবিকভাবে তার খারাপ লাগবে। যে মানুষ তো চায় যে অসুস্থ থাকুক, তার প্রিয় মানুষগুলো তার পাশে থাকুক। জি। তো তারপর আমি বলি যে না, আমি আসবো না। আমরা এখানে একটা বিরতি নিতে চাই। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। রেহনুমা আজকের এই জীবন গল্প বলছে। রেহনুমাকে দেখার জন্য আপনাদের আমাকে আম্মু মানে অনেক ফোর্স করে যে তুমি এখনই আসবা, এবং তোমার চিন্তা করার কিছু নেই, তোমার বড় খালামণি আব্বুকে টেক কেয়ার করবে, তারপর তুমি বাসায় থাকবা, আমি আবার ফ্রেশ হয়ে আমি যাব হসপিটালে। আমি এর মধ্যে বড় খালামণি চলে আসে। বড় খালামণির সাথে ছিল আমাদের একটা মামা, আম্মুর কাজিন ছিল। ওনারা আসার পরে আমি বাবা ঘুমাচ্ছিল, তো আমি গিয়ে বাবার কাছে গেলাম। তো গিয়ে বাবার মাথায় হাত রেখে আমি বললাম, বাবা তুমি কি ঘুমাচ্ছ? আব্বু একটু করে চোখ খুলেছে, তো খুলে বলছে, মানে ইশারা করে বলছে যে না ঘুমাচ্ছি না। আম্মু তো আমাকে বাসায় ডেকেছে, আমি বাসায় যাচ্ছি, আমি গিয়ে চলে আসবো, বেশিক্ষণ থাকবো না, মা চলে আসবে, তুমি থাকো, আমি আসছি। তা আব্বু জাস্ট চোখ দিয়ে ইশারা করলো যে ওকে। তো দেন আব্বু একটু সাইডে ফিরে যখন ওদেরকে দেখেছে, তখন আর কি আব্বুর মানে এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, আমি তো চলে আসলাম বাসায়। এর মধ্যে আমি বাসায় আসার প্রায় 15-20 মিনিট পরে আমার খালা হচ্ছে আম্মুকে ফোন দিয়ে বলে যে ভাইয়ের অবস্থা ভালো না, তুই তাড়াতাড়ি আয়। তা আমি শুনে বলতেছি যে আমি তো মাত্র দেখে আসলাম যে আব্বু চুপচাপ শুয়েছিল, আর ডক্টরও বলে গিয়েছে যে এখন ঠিক আছে, তো হঠাৎ করে কেন অসুস্থ হয়ে গেল? বলছে তো আমি জানি না, ঠিক আছে আমি গিয়ে দেখছি। তো আমি বললাম যে আমিও যাব, তোকে যেতে হবে না, তুই ফ্রেশ হয়ে খেয়ে দে তারপর আয়। ওকে। তো আমি অনেকবার রিকোয়েস্ট করলাম আম্মুকে যে আম্মু প্লিজ আমি যাই, আমি তোমার সঙ্গে যাই। বলছে না তুই যাবি না, তুই থাক, আমি যাচ্ছি। তো আম্মু চট করে রেডি হয়ে আম্মু গেল। তো আম্মু মেবি 3:30টার দিকে হসপিটালে গিয়েছে। তো যাওয়ার পরে আমি ফোন দিচ্ছি, ফোন ধরছে না। আমি ফোন দিচ্ছিলাম যে কি হয়েছে, এখন কি অবস্থা, আব্বু ঠিক আছে কিনা। তো যাই হোক, আমি মাত্র খেতে বসেছিলাম আর কি। তো খেতে বসার সাথে সাথে আম্মু আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে ড্রয়ারে টাকা আছে, সবগুলো টাকা নিয়েই হসপিটালে আয়। আমি বলছি কেন, আব্বুর কি অবস্থা এখন? বলছে হ্যাঁ তোর আব্বুকে ঢাকা নিতে হবে, অবস্থা ভালো না, অক্সিজেন দিয়ে রাখছে, তোর আব্বুকে ঢাকা নিতে হবে, তুই টাকাগুলো নিয়ে, এখানকার তো বিল পে করতে হবে, ঢাকা গেলে টাকা লাগবে, তো তুই টাকাগুলো নিয়ে আয়।
তা আমি আর খেতে পারলাম না। আমার ভিতরে এত অস্থিরতা শুরু হয়েছে যে আমি কান্না শুরু করে দিয়েছি, যে আমার কেমন ওখানে প্রচন্ড খারাপ লাগছিল। তো তারপর আমি টাকা নিয়ে চট করে বের হলাম। তারপর আমি হসপিটালে আসার পর দেখি যে আমার একজন চাচু হসপিটালের নিচে দাঁড়িয়ে আছে। আমি রিক্সা থেকে নামার সাথে সাথে চাচু আমার হাত ধরেছে, তো ধরে বলতেছে যে চল উপরে চল। আমি বললাম যে আব্বুর কি হয়েছে? তখন আমার খুব খারাপ লাগছিল, যে আমার মনে হচ্ছিল যে মেবি আব্বু নেই। তাই আমি বলছি সত্যি করে বল আব্বুর কি হয়েছে। তো আব্বুর কেবিন ছিল হচ্ছে 3 তলায়। তো দেন আমি গেলাম, তো চাচু পুরোটা সময় আমার হাত ধরে আছে। 3 তলাতে যাওয়ার পরে দেখি যে আব্বুর কেবিনের দরজাটা খোলা, দরজার সামনে অনেক মানুষ। তো আমি গিয়ে চিল্লানো শুরু করছি যে হার্ট অ্যাটাক করেছে হার্ট পেশেন্টের রুমের সামনে, দরজা কেন খোলা থাকবে, এত মানুষ কেন এখানে হইচই করছে, আপনার সরেন এখান থেকে, আমার আব্বুর ডিস্টার্ব হবে। আমি এটা বলতে বলতে রুমে ঢুকে দেখি যে আমার মা খালা একটা বেডে বসে আছে, আর আমি দেখেছি আব্বু শুয়ে আছে। আমি তখনও খেয়াল করিনি যে আব্বুর মাথার নিচে যে বালিশ নেই, অথবা আমি স্যালাইন ট্যালাইন আমি কিছুই খেয়াল করিনি আর কি। আমার জাস্ট মনে হচ্ছে আব্বু নর্মালি শুয়ে আছে, কারণ ওইভাবে শোয়াই আমি দেখে গেছি আব্বুকে। তো আব্বুর মাথার কাছে হচ্ছে আমার চাচু বসে আছে, যে চাচুকে আমি সকালে ফোন দিয়েছিলাম, যিনি বলেছে অফিস আছে আমি আসতে পারবো না, উনি বসে আছে। চাচি এসেছে, উনি দাঁড়িয়ে আছে। তো আমি আব্বুকে দেখো তখনও কিন্তু বুঝতে পারিনি যে আব্বু নেই। আমার বড় খালামণি হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরে আমাকে বলে যে কি একটা সর্বনাশ হয়ে গেল, তোরা তো এতিম হয়ে গেলি। উনি খুব জোরে চিৎকার করে করে কান্না করছে, আর উনি এভাবে বিলাপ করে করে বলছে কি সর্বনাশ হয়ে গেল, তোরা এতিম হয়ে গেলে এখন তোদের কি হবে। এটা যখন বলেছে তখন জাস্ট আমি আব্বুর দিকে তাকিয়ে তখন আমি খেয়াল করেছি যে আব্বুর মাথার নিচে বালিশ নেই। তো আমি আমি আর আমার আব্বু, রাইট, এই প্রশ্নটা আমাদেরও আছে, এবং হিন্দু তারা ধর্মে আশেপাশের বাসায় যদি কেউ মারা যেত, আমার আব্বু ওই বাসার সামনে দিয়ে 40 দিন যেতাম না। আমাদের একটা ধারণা ছিল যে মানুষ মরে গেলে ভূত হয়ে যায়, তারা এসে ভয় দেখাবে। আব্বুর ওই ভীতিটা ছিল, আমারও ওই ভীতিটা ছিল। আমরা ওই দিক দিয়ে না গিয়ে অনেকখানি ঘুরে যেতাম। তো বাট তখন আমার কোনো আমার মধ্যে কোনো ওই ভয়টা অথবা ওরকম কিছুই নেই। আমি আব্বুর কাছে গিয়ে আমি আব্বুকে এভাবে ধাক্কা দিচ্ছিলাম যে আব্বু কি হয়েছে তোমার, তুমি উঠো তুমি। তো আমার অনেকে এসেছিল তখন, আমার চাচি গিয়ে আমাকে ধরলো, আমার আরেকটা ভাই এসে আমাকে ধরলো। তো আমি ভাইয়াকে ধরে চিৎকার করে করে কান্না করছিলাম। বাট আমার আম্মুর একটু কান্না করেনি। আমার আম্মু চুপ হয়ে বসে আমাকে বলতেছে যে এভাবে কান্না করার কি আছে। আর ইউ শিওর? আমাকে বলতেছে, আমি যখন আমাকে বসাই দিছে আম্মুর পাশে, আমাকে বসাই দিছে আমার ভাইয়া, তো বলতেছে যে এভাবে কান্না করতেছো কেন, এভাবে কান্না করার কি আছে, টাকা আনছো টাকা দাও। আমি জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম যে সামনের বেডে আব্বু এভাবে পড়ে আছে, আর সে আমার সাথে এভাবে কথা বলছে। তারপর আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। তারপর আমার সাথে ব্যাগ ছিল, নিজেই আম্মু ব্যাগটা নিয়ে যে ভাইয়াটা সকালে আব্বুকে হসপিটালে নিয়ে আসছে, ওকে বললো যে যা গিয়ে বিল পে করে হসপিটালে ঝামেলা শেষ করে একটা অ্যাম্বুলেন্স ঠিক কর, নিয়ে যেতে হবে। তো এর মাঝে আমার আপু ফোন করছে। আপু ঘুমায় ছিল, তো ঘুম থেকে উঠতে পরে ভাইয়া যখন বলছে যে আব্বু অসুস্থ হসপিটালে, তুমি আমাকে ফোন করো। আমার পাশে বসে ফোন ধরে বলতেছে যে তোমার আব্বুকে ঢাকা নিয়ে যাচ্ছি আমরা। না, সেটা হয়তো আপনি ইজিলি ব্যাক করতে পারেন, সেজন্যই সে বলেছে, পরে হয়তো সময় নিয়ে বলবে। আমি বলি এটা কেন বলেছে, আমি শুনলে বুঝতে পারবেন। তো তারপর হসপিটালে আমিও গেলাম ভাইয়ার সাথে ফর্মালিটিস করতে। তো ও টাকা পে করার পরে তো ওদের আব্বুর যে একটা ফাইল ছিল, লাইক হচ্ছে সকাল থেকে হচ্ছে যে টেস্ট গুলো হয়েছে, প্রেসক্রিপশন, এগুলোর একটা ফাইল থাকে। তো প্লাস হচ্ছে দুপুরে হচ্ছে ডক্টর রেফার করে দিয়েছিল ঢাকায় যে হসপিটাল ডক্টরের কাছে, সব পেপারসের যে একটা ফাইল ছিল। তো হসপিটাল থেকে নর্মালি বিল পে করার পর ওই ফাইলটা তো দিবে। তো ভাইয়া যখন জিজ্ঞেস করেছে যে ফাইল কোথায়,
তখন বলছে যে ফাইল তো এসে নিয়ে গিয়েছে। তো বলছে যে ফাইল কে নিয়ে গিয়েছে, আমরা তো কেউ ফাইল নিইনি। তো বলেছে যে ডক্টর যখন রুমে গিয়েছে, অক্সিজেন যখন দেওয়া হয়েছে পেশেন্টকে, তখন আপনাদের একজন রিলেটিভ এসেছিল, এসে বলেছে যে অমুক কেবিনের অমুকের ফাইলটা ডক্টর চেয়েছে, আমরা তো দিয়ে দিয়েছি। তো উপরে গিয়ে ভাইয়া সবাইকে জিজ্ঞেস করলো ওখানে যারা যারা ছিল, তো কি সবাই বলতেছে যে না আমি তো নিইনি। তো ফাইলটা যাই হোক পাওয়া গেল না। তারপর অ্যাম্বুলেন্সে করে আব্বুকে আমাদের বাসায় নিয়ে আসা হলো। তো বাসায় নিয়ে আসার সাথে সাথে দেখি যে আম্মু ওদিকে ফোন টোন দিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে যে মানে যত তাড়াতাড়ি পসিবল মাটি দিতে হবে। বাট আপু যখন দেশের বাইরে চলে যায়, তখন আপু এভাবে বলে যায় যে মানে যদি কখনো মানে আব্বু হোক আম্মু হোক কেউ যদি মারা যায়, তাকে রেখে দিবা আমি না আসা পর্যন্ত, আমি আসবো দেখবো তারপর মাটি হবে। আপু এটা বলে গিয়েছিল। তো আপুর শ্বশুর বাড়িতে যখন জানানো হয় যে আব্বু মারা গেছে, তখন বলে যে ঠিক আছে আমরা আসছি, আপনারা ওখানে সবকিছু ঠিকঠাক করেন, ওনাকে গোসল করেন, তারপর আমরা ঢাকায় নিয়ে এসে ওনাকে মানে আপু শ্বশুর বাড়িতেও এটা জানতো, কারণ আপু শ্বশুর বাড়িতেও সেম কথাটাই বলেছে যে শ্বশুর শাশুড়ি ছিল তো ওদের বলেছে যে মানে যারই কিছু হোক না কেন আমাদেরকে ছাড়া কিন্তু আপনারা মাটি দিবেন না, আমরা দেখবো। তো ওইভাবে আপুর শ্বশুরও ফোন দিয়ে বলে যে ঠিক আছে ভাইজানকে নিয়ে আসতে হবে ঢাকায়, নিয়ে এসে আমি ব্যবস্থা করছি এখানে। বারডেমে সম্ভবত ছিল হিমাগার আছে, তো ওখানে বলো যে ওখানে রাখবো, আমি সব ব্যবস্থা করে আমি আসছি। বলছে না আপনাদের আসতে হবে না, যত তাড়াতাড়ি পসিবল মাটি দিয়ে দিব, নইলে মিন্টু বৃষ্টি আত্মা হচ্ছে কষ্ট পাবে, বেশিক্ষণ রাখা যাবে না। তো বলতেছে যে না মানে আপুর কথা বলছে যে বৌমা তো বলে গেছে, তা আমাকেও বলে গেছে, তো আমি তো এটা পারবো না, আমি বৌমাকে কি জবাব দিব আপনি যদি মাটি দিয়ে দেন। সে বলতেছে না আপনাদেরও কষ্ট করে এখন সন্ধ্যা হয়ে গেছে, আপনাদেরও এখন কষ্ট করে আসতে হবে না, আর আপনারা আসলে আসেন, বাট আপনারা আসার আগে আগে মাটি দিয়ে দিব। মানে আম্মু পুরো ক্রেজি হয়ে গিয়েছে মাটি দেওয়ার জন্য। তো আমার চাচুরা ফোন দিয়ে বলতেছে যে আমার আরেকটা চাচা গ্রামের বাড়িতে থাকে, তো আমার চাচা ফোন দিয়ে বলতেছে যে তুমি এখানে নিয়ে আসো, আমাদের পারিবারিক কবরস্থানে মাটি হবে। সে বলতেছে না আমি ওখানে নিব না, ওর এখানেই মাটি হবে। তো এগুলো নিয়ে আম্মু খুবই মানে রীতিমতো ঝগড়া করতেছে অনেক। আম্মু কিন্তু স্টিল মানে এক ফোঁটাও কান্না করেনি, একটুও কান্না করেনি। তো সে আমার চাচার সাথে ফোনে ঝগড়া করতেছে যে না আমি এখানে মাটি দিব, আপনাদের যদি দেখতে ইচ্ছা করে আপনারা এখানে আসেন, এসে দেখে যান। কোনোভাবে রাজি করাতে পারতেছে না যে না পারিবারিক কবরস্থানে তার মাটিটা হবে। ওইদিকে আপু বারবার ফোন করে বলতেছে যে তুমি একটু আব্বুর সাথে কথা বলায় দাও। তো বলছে এখন তো কথা বলতে পারবে না, এখন তো হচ্ছে যে কি অক্সিজেন দিয়ে রাখছে এটা সেটা এগুলো বলতেছে। তো বলছে যে ও আব্বুকে বলছে যে আমি এখন অ্যাম্বুলেন্সে। তো বলছে ঠিক আছে আব্বু কথা বলতে না পারলেও সমস্যা নেই, তুমি আব্বুর কানের কাছে ফোনটা নাও, আমি আব্বুর সাথে কথা বলে আব্বু বেটার ফিল করবে, আব্বুর ভালো লাগবে আমার ভয়েস শুনলে। সে বলতেছে না এখন না আমি হসপিটালে যাই, তোমার সাথে কথা বলে দিব। তো এভাবে ওদিকে আপুকে এভাবে হ্যান্ডেল করতেছে, তারপর হচ্ছে আমার চাচার সাথে ঝগড়া করতেছে এবং মাটি দেওয়ার জন্য খুবই পাগল হয়ে গেছে। মানে আপনার কথা অনুযায়ী যদি আপনি সবকিছু মেনে নেই, তাহলে বলতে হবে যে সে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে, একটা স্বেচ্ছাচারী আচরণ যেটাকে বলে, সে কারো কথাই শুনছে না। লাইক একজন মহিলার যে হাজবেন্ড মারা গেলে তার যেরকম বিহেভিয়ার থাকা উচিত ওরকম কিছু ছিল না ওর মাঝে। অনেক বেশি ডেসপারেট ছিল টু এস্টাবলিশ হার ডিসিশন। ইয়া এক্স্যাক্টলি। ওকে। তো তারপর সবাই বুঝায় যে এরকম করার কিছু নেই, আপনি একটু শান্ত হন, যেহেতু তার বাবা মা ভাই সবার কবর ওখানে, সো ওনার ভাইরাও চাচ্ছে ওনাদের কথাটা আপনাকে মানতে হবে। তো সবাই বুঝানোর পরে গিয়ে উনি আর কি বলে আচ্ছা ঠিক আছে। দেন আব্বুকে গোসল করানো হয়, করানোর পরে রাত 8টার দিকে সম্ভবত অথবা 8টার পরে আব্বুকে একটা ট্রাক নিয়ে আসা হয়। মানে আমাদের বাসা থেকে আমার দাদুর যে গ্রাম ওটা 1 ঘন্টার দূরত্ব ছিল আর কি। তো ওখানে তারপর আমরা যাওয়ার জন্য মাইক্রো ট্রাক সবকিছু অ্যারেঞ্জ করা হয়। তো আমি বলি যে আমি যাবো, বলেন তোমাকে যেতে হবে না, আমাকে বাসায় রাখে। আর বাসায় আমার ছোট খালামুনি ছিল, আরো কে ছিল, তো ওদের কাছে আমাকে রেখে যায়। রেখে আম্মু চলে যায় ওদের সাথে গ্রামের বাড়িতে মাটি দেওয়ার জন্য। আচ্ছা। মাটি দিয়ে রাতের 12:30 পৌনে 1টার দিকে চলে আসে, সবাই আবার ব্যাক করে আর কি। স্টিল আপুর সাথে সে কথা বলতেছে যে বাবা বেঁচে আছে, বাবা হসপিটালে। আপু বারবার ফোন দিয়ে বলছে যে কথা বলায় দাও। সে মানে
বলাচ্ছেন আর কি। তো দেন মেবি 12:30 15টার দিকে আসলো বাসায়। তো আসার পরে তখন গিয়ে আপু শাশুড়িকে বলেছে যে আপনাদের আসতে হবে না, আমি যেহেতু মাটি দিয়ে দিয়েছি তাড়াতাড়ি, তো আপনারা সকালে আসেন, রিল্যাক্সে সকালে আসেন, এখন আসতে হবে না। তো তারপর ওরাও আসলো না। তো তারপর আপুকে আমাদের সময় সকাল 5:30টার দিকে আপুকে ফোন দিয়েছে, ভাইয়াকে ফোন দিয়েছে। ভাইয়াকে ফোন দিয়ে তো আপু কলেজে ছিল, ভাইয়াকেও কিন্তু জানায়নি। তো 5:30টার দিকে ভাইয়াকে ফোন দিয়ে বলছে যে তোমার আব্বা তো মারা গেছে। তো বলছে যে মানে কি, আপনি তো একটু আগেও বলছেন, মানে রাতের বেলাও যখন কথা হয়েছে তখনও তো আপনি বলছেন যে আব্বা ঢাকায় হসপিটালে, এখন মারা গেছে, মানে আপনি কি বলতেছেন এগুলা? ভাইয়া বিশ্বাস করতে পারতেছে না। তো বলতেছে যে হ্যাঁ এরকম মারা গেছে, মাটি দিয়ে আসছি, ডিটেল বললো আর কি। তো তাহলে আপনি কেন বিকেল থেকে বলছেন যে আপনি আব্বুকে ঢাকায় নিয়ে আসতেছেন, এগুলা কেন বলছেন, মিথ্যা কথা কেন বলছেন? পরে বলে যে তারপর বলছে যে আপনাদেরকে তো বলা হয়েছে যে কেউ মারা গেলে রাখতে, আমরা দেখবো তারপর মাটি হবে, তো আপনি কেন মাটি দিয়ে দিলেন? ভাই আম্মুর সাথে এভাবে কথা বলতেছিল। তো বলতেছে যে আমার ইচ্ছা হয়েছে আমি দিচ্ছি। এটা আপনার মা বলছে? আমার মা বলছে যে আমার ইচ্ছা হয়েছে আমি দিচ্ছি, এখন তো কিছু করার নাই। আপুর কথা বলছে যে ওকে জানাও, ও কোথায়? তো বলছে ঠিক আছে, ওকে আপনার জানাইতে হবে না, আমি ওকে জানাচ্ছি, আমি আমার ওয়েতে ওকে জানাবো। তো তারপর আপু কলেজে ছিল। তো আপু কলেজ থেকে আসার পর এর মধ্যে বাসায় হচ্ছে আপুর কিছু ফ্রেন্ডকে ভাইয়া ডাকে, ওরা সবাই আসে। তো আপু বাসায় এসে দেখে আপুর ফ্রেন্ডরা বাসায়, ভাইয়া বাসায়। তো আপু বলে যে কি হয়েছে তোমরা হঠাৎ করে বাসায় না জানিয়ে? তো বলে আসলাম আর কি। তো ওরা অনেক খাবার টাবার রান্না করে আনছে, তো আনার পর আপুকে খাওয়াইছে। খাওয়ানো দাওয়ানোর পরে তারপর আপুকে বলছে যে এরকম আব্বু তো মারা গেছে। তখন আপু খুব শকড, যে মানে কি, আমাকে তো বলা হয়েছে যে আব্বু হসপিটাল, আব্বু ঢাকায়, তাহলে আম্মু কেন মিথ্যা কথা বলছে? দেন আপু আম্মুকে ফোন করে বলে যে তুমি কেন মিথ্যা বললা, যাই হোক অনেক কথা। তো আম্মু বলে যে এরকম মৃত মানুষকে রাখতে হয় না, কষ্ট পায়, এগুলো নিয়ে আর কি অনেক ইয়া হয়। বাট তখনও আমি বুঝতে পারিনি যে আসলে ব্যাপারটা কি হয়েছে। তো এর মাঝে কথা ওঠে আব্বুর এই ফাইলটা নিয়ে। এটা নিয়ে যখন কথা ওঠে যে ওই ফাইলটা কোথায়, আমার বড় খালার ছেলে হচ্ছে ডাক্তার। তো ভাইয়া এসে বলে যে আমি রিপোর্টস গুলো দেখবো, আমার কাছে মনে হচ্ছে যে ডাক্তারদের কোনো একটা অবহেলার কারণে, তো ভুল কোনো কিছুর কারণে এরকম ভাবে খালু মারা গেছে, কিন্তু ফাইলটা মিসিং। হ্যাঁ, তো এই জন্য ওরা হসপিটাল থেকে ফাইলটা মিসিং করে দিয়েছে। আমরা একটা বিষয় একটু বলি প্রিয় শ্রোতা, আজকের এই গল্পটা একটু যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছে সেটা সামনের দিকে গিয়ে পুরোপুরি অন্যদিকে মন নেবে, বিকজ আই নো দ্য স্টোরি। এবং এইটুকুতে যদি নাটক বা সেই নামে ট্যাগ করা আছে। ওকে, রেনুমা, আমরা যেখানটায় ছিলাম যে এক ধরনের স্বেচ্ছাচারী আচরণ মার বাবাকে কবর দেয়া নিয়ে, এবং তারপরে মেডিকেল রিপোর্টটা খুঁজে পাওয়া যাচ্ছিল না যে মেডিকেল রিপোর্টে কি আসলে আছে। হ্যাঁ, তারপর ভাইয়ার ধারণা ছিল যে ডক্টরদের কোনো অবহেলার কারণে হয়তো এরকম হয়েছে। তো তারপর এটা নিয়ে মোটামুটি ভালো একটা ভাইয়া হসপিটালে গিয়ে ইনকোয়ারি করে। তো ওরা সেম রিপ্লাই দেয় যে আমাদের কোনো ফল্ট নেই, কেউ নিয়ে গিয়েছে, আপনাদের রিলেটিভের মধ্যে থেকে কেউ ফাইলটা নিয়ে গিয়েছে। আচ্ছা। তারপর তো আম্মুর এই ব্যাপারটা নিয়ে আসলে কোনো ইয়া ছিল না, যে বলতেছে যে তোদের এত বাড়াবাড়ি কেন করতেছিস, কি দরকার খামাখা, মারা গেছে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, তো কেন ওদেরকে দোষারোপ করে তো লাভ নেই, খামাখা ফাইল হারাইছে, ফাইল দেখি এখন কি হবে, ওই ফাইল আর তো এখন কোনো দরকার নেই। তো তারপরও আর কি আমিও তখন ইয়া করি যে না আসলে এটা তো দরকার, ডক্টরদের কারণে হয়তো এরকম কিছু হয়েছে। তো তারপর গিয়ে আর কি এটাকে নিয়ে আর তেমন ইয়া হয়নি। তো হসপিটালে ওরা বলেছিল যে আপনাদের ওই দিন যেসব রিলেটিভরা ছিল সবাইকে যদি আমাদের সামনে আনতে পারেন, রিসিপশনের জিনিস ছিল, উনি বলেছে যে তাহলে আমি চিনে ফেলবো। আচ্ছা। কে ছিল? উনি বলেছে যে আমি জিজ্ঞেস করছিলাম যে কে ছিল, ছেলে ছিল নাকি মেয়ে ছিল, তো উনি বলছে একজন মহিলা ছিল। আচ্ছা। তো উনি এসে বললো যে অমুক কেবিনের অমুক পেশেন্টের হচ্ছে আমি রিলেটিভ, তো ডক্টর ফাইলটা চেয়েছে, ফাইলটা দেন তাড়াতাড়ি। তো ফাইলটা পরে নিয়ে গিয়েছে। তো যাই হোক, তো তারপর এটা নিয়ে আর কোনো ইয়া হয়নি। আম্মুকে যখন বললাম যে চলো তাহলে আমরা সবাইকে নিয়ে যাই ওখানে যেদিন ছিল, বলতেছে যে না আমরাই তো ছিলাম, আমরা তো কেউ যাই নাই। তা বলছে যেতে সমস্যা কোথায়, চলো। আম্মু বলছেন আমি যাবো না। এটা নিয়ে এক পর্যায়ে আমার সাথে অনেক বড়ই সিন ক্রিয়েট হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে। ভাইয়াও বলেছে যে খালা চলো, কি সমস্যা, তো সে বলছে আমি যাব না।
তো ওই হসপিটাল মূলত ছিল যে আমাদের ফ্যামিলি ডক্টর যেটা থাকে, তো ডক্টর এখানকার ছিল, আমাদের কিছু হইলে আমরা ওই হসপিটালতে যেতাম আর কি। তো তারপর থেকে আমার ওই হসপিটালে যায় না। আচ্ছা, মানে কোনো প্রবলেম হলে আর ওই হসপিটালে যায় না, সে ডক্টর চেঞ্জ করে ফেলছে, হসপিটাল চেঞ্জ করে ফেলছে। তো তারপর যাই হোক, এটা নিয়ে আর কোনো কথা কাটাকাটি হয়নি, কিছু হয়নি, শেষ হয়ে গেল ব্যাপারটা। তো তারপর থেকে আব্বু মারা গেল হচ্ছে মে মাসে। জি। সেপ্টেম্বর মাস থেকে হঠাৎ করে আম্মুর কি হলো, সে আমাকে বলছে যে তোমাকে বিয়ে দিয়ে দিব। আমি তো বিয়ে করব না, আমি তো অনেক ছোট আচ্ছা, কোন ক্লাসে পড়েন? আমি তখন 9 পড়ি। তো আমি বলেছি আমি তো বিয়ে করব না। তো বলেছে যে না, তোমাকে বিয়ে করতে হবে। আমি বলেছি যে কেন? তোমার দায়িত্ব আমি নিতে পারতেছি না। একটু একটা মিনিট, মানে টু বি অনেস্ট, যে জিনিসটা আমার জানার আছে সেটা হচ্ছে যে আপনি তো মোটামুটি গল্পের যে গ্রাফটা মেনটেন করছেন তাতে বোঝাই যাচ্ছে যে আপনার সঙ্গে আপনার মায়ের একটা সম্পর্ক, এই সম্পর্কটা স্বাভাবিক সম্পর্ক ছিল না। এটা একটা বৈরী সম্পর্ক। এবং আপনার বোন চলে গেল কানাডাতে, আপনারা 2 বোন, বাবা তো মারাই গেল, এবং ইন দ্য মিন টাইম আপনারা সিরাজগঞ্জে বাড়ি করেছেন। তার মানে ওই বাড়ি বলতে আপনারা কয়টা, আপনার পুরো একটা ফ্ল্যাটে আপনি এবং আপনার মা, এবং আপনি তখন ক্লাস 9-এ পড়ছেন। 2-3টা বিষয় এখানে নোট করার মতো, প্রিয় শ্রোতা। একটা হচ্ছে যে ওর মার বয়সও কিন্তু তখন অনেক অল্প বয়স, 1। 2 নম্বর হচ্ছে যে মা সাথে সন্তানের সম্পর্কটা স্বাভাবিক না, এবং শুধু ওর সাথে না, ওর কথা অনুযায়ী ওর বড় বোনের সঙ্গে স্বাভাবিক না। এবং ও যে বিষয়গুলো দেখেছে সেটার পরে ওর সাথে ওর মার একটা সম্পর্কে ভীষণ রকম দূরত্ব তৈরি হয়েছে মানসিকভাবে, সেটাই স্বাভাবিক। অ্যান্ড সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো যে ও ক্লাস 9-এ পড়ে, তার মানে হচ্ছে তখন ওর বয়ঃসন্ধিকাল চলছে। সো বয়ঃসন্ধিকালটা হচ্ছে কোনো ছেলে এবং কোনো মেয়ের জন্য সবচেয়ে ডেঞ্জারাস টাইম। ওই সময়টাতে রাতারাতি দেখবেন একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে বেশ কিছু জিনিসের পরিবর্তন আসে, শারীরিক পরিবর্তনের পাশাপাশি ভয়ঙ্করভাবে মানসিক পরিবর্তন আসে। এবং এই জন্যই দেখবেন যে ক্লাস 7-8-এ চলে গেলে হঠাৎ করে ছেলেরা কিংবা মেয়েরা ধাম করে বড় হয়ে যায়। এই যে ব্যাপারটা, এই স্টেজটা কিন্তু খুব মারাত্মক, এবং এটাকে খুব সফটলি ডিল করা উচিত। এই ডিল করার জায়গাটাতে মা কিংবা বাবা মা বা কাছের বন্ধুদেরকে অনেক বড় একটা ভূমিকা পালন করতে হয়। তো সেই জায়গাটিতে এই মেয়েটিরও এক ধরনের রাফ আচরণ হলেও হতে পারে, যেটা মায়ের সঙ্গে। আমি ঠিক জানি না, আমি কোশ্চেনটা করতে চাই। একটা যেটা হচ্ছে যে আপনার বড় বোনের খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, যেটা আপনি বলছিলেন। তো সে কারণে কি ফ্যামিলি ট্র্যাডিশন এটা ছিল যে ঠিক আছে আপনাকেও বিয়ে দিয়ে দিক, নির্ঝঞ্ঝাট? বরং উল্টো তো হওয়া উচিত, কারণ যেহেতু আপনাকে বিয়ে দিলে আপনার মা একা হয়ে যাবে একদম। সো আপনাকে বরং বিয়ে একটু বয়স হলেই দেওয়াটা স্বাভাবিক। আমি বরং যেটা দেখতে পাচ্ছি যে উল্টো ছিল। তার মানে আপনার আচরণ কি এমন ছিল আপনার মায়ের প্রতি যে আপনার মা আপনাকে সহ্য করতে পারছে না? এরকম কিছু ছিল না, কারণ আমি প্রথম থেকে বলে আসছি যে আম্মুকে দেখে প্রচন্ড ভয় পেতাম। ধর আম্মু কোনো কিছু নিয়ে যদি কোনো কিছু বলতো, একদম মানে চুপ হয়ে যেতাম। কখনো যে তর্ক করা অথবা ওইভাবে ঝগড়া করা এরকম কিছু, অথবা উল্টে পাল্টা কোনো জবাব দেওয়া, এরকম কখনোই কিছু ছিল না। ওই কয়েকটা মাস আমার মানে এমন কেটেছে যে আব্বুর জন্য, আব্বুকে এত বেশি মিস করতাম এবং ওই রাতটার কথা মনে পড়ে। এই যে এই ফিলিংসটা নিয়ে যদি আরেকটা মানুষ আপনার পাশে দাঁড়াতো, তাহলে মনে হতো যে না, এই মানুষটা আমার কাছের মানুষ, যেটা আপনার মার কাছ থেকে আসার কথা ছিল। আপনার কথা অনুযায়ী আপনার মা ওই সময়টাতে খুবই স্বাভাবিক ছিলেন, তার মানে ওইটা আপনার কাছে আরো বেশি কষ্টদায়ক মনে হচ্ছিল। বলুন তারপর। যারা এসেছে তারাই কিন্তু আমাকে সান্ত্বনা দিয়েছে, বাট আমার মার থেকে আমি কোনো সান্ত্বনা পাইনি। তো আমি আসলে অনেক বেশি মানে একা হয়ে গিয়েছিলাম। তো সেই একাকিত্ব থেকে আমি আর কি ঘুমাতাম না। তো যাই হোক, তো সেপ্টেম্বরের দিকে হঠাৎ করে আম্মু একদিন আমাকে বলে যে দেখো আমার অনেক ঝামেলা হচ্ছে। ব্যাপারটা এরকম না যে আম্মু আমার দায়িত্ব নিতে পারছে না, যে আমার জন্য আম্মুর খরচ হচ্ছে, আমার খরচ কিন্তু আপুই পাঠাতো। তো সে আমাকে বলছে যে না, আমি তোমাকে রাখতে পারবো না, আমি তোমার দায়িত্ব নিতে পারছি না, তোমাকে বিয়ে দিয়ে দিব। তা আমি বলি ঠিক আছে, আমি আপুর সাথে কথা বলতে চাই, তোমার যদি খুব বেশি সমস্যা হয় তাহলে আমি আপুকে বলি, আপু আমাকে হোস্টেলে পাঠিয়ে দিক। আচ্ছা। তো বলেছে না, আপুকে বলা যাবে না। তো এটা নিয়ে অনেক আম্মুর সাথে মোটামুটি একটু চলছিল যে আম্মু অনেকভাবে অনেককে দিয়ে বুঝাচ্ছিল আমাকে, লাইক আমার ফ্রেন্ডের আম্মুকে নিয়ে এসে। আপনার মধ্যে এমন কোনো আচরণ কি ছিল যেটা মা নোটিস করেছে যে বিয়ে দিয়ে দিলেই আমি সেফ জোনে চলে যাই? আমার মধ্যে আচরণ বলতে আমি তো বাসা থেকে বের হতাম না। মেল ফ্রেন্ডের সঙ্গে টাইম পাস করা, যেহেতু বাবা নাই, সো ডেসপারেটলি মাকে অ্যাভয়েড করে অন্য কোনো দিকে যাওয়া? না, আমার ওরকম কোনো মেল ফ্রেন্ড ছিল না যাদের সাথে হয়তো আমি আমি গার্লস স্কুলে পড়তাম, তো আমার ওরকম মেল কোনো ফ্রেন্ড ছিল না। ওকে। তো আমার যা ফ্রেন্ড ছিল, আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল, ও আমাদের পাশের বাসারই ছিল আর কি। ওকে। ও আরেকটা কথা বলি যে আমরা যে এলাকাটায় বাসা করেছিলাম ওইখানে আমার জন্ম হয়। মানে আমার যখন জন্ম হয় তখন আমরা ওই এলাকাতেই থাকতাম, বাট ভাড়া
ভাড়া থাকতাম। তো পরবর্তীতে গিয়ে আমরা ওখানে বাসা করেছিলাম। জি। তো আমার যে ছোটবেলার বন্ধুগুলো ছিল, তো ওরা ওখানকারই ছিল। তো সেই হিসাবে জাস্ট ওদের আম্মুকে নিয়ে এসে আম্মু আমাকে বোঝাচ্ছিল যে মানে বিভিন্নভাবে মোটিভেট করার হ্যাঁ, চেষ্টা করছিল। motivate করার ওকে। চেষ্টা করছিল। তো এর মাঝে যেটা হয় যে অক্টোবর মাসে আমার দুসম্পর্ক আত্মীয় হঠাৎ করে আম্মু বলে যে ওরা আসবে। আম্মু অনেক আয়োজন করতেছিল, বাজার টাজার করছে, রান্না করতেছে। তারপর আন্টি আসছে, মানে আমার বান্ধবীর মা আসছে, বোন আসছে। তো বাসার মধ্যে একটা উৎসবের মতো একটা ব্যাপার, যে অনেক রান্না বান্না হচ্ছে, সব গুছাচ্ছে। তো আমি তখনও বুঝতে পারিনি যে গেস্ট গুলা কারা অথবা কেন আসছে, মানে আপনাকে দেখতে আসছিল। Okay. এক্স্যাক্টলি। তো তারপর তারা আসলো। আসার পরে আমাকে তাদের সামনে, আমি তো যাবই না, কোনোভাবেই যাব না, আমাকে জোর করে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে তো আমি গিয়ে যখন দেখলাম যে কে ছেলে, কারণ আমি হচ্ছে আমাদের বললাম যে দুসম্পর্ক আত্মীয় ছিল, তো আমি ছেলের বড় ভাইকে চিনতাম, আমাকে মামা বলে রাখতাম। জি। তো তারই ভাই, সে সিঙ্গাপুরে থাকতো এবং সে অনেক টাকা পয়সার মালিক ছিল। এবং ছেলেটা মানে মানুষের সবাই আল্লাহর সৃষ্টি, কারো চেহারা নিয়ে খারাপ কথা বলতে চায় না, তো বলতেও হয় না। তারপর আমি জাস্ট বলছি যে ছেলেটা অনেকটা লম্বা ছিল, লাইক সে দেখতে এক কথায় যে সে জাস্ট নিগ্রোদের মতো ছিল। নিগ্রোদের যেরকম অনেক কালো হয়, যে ওরা দেখতে যেরকম হয় এক্স্যাক্টলি দেখতে ওরকম ছিল অনেকটা। তো আমি জাস্ট গেলাম, যাওয়ার পরে আমি যখন দেখলাম, তো দেখে আমি সাথে সাথে তো আমি রুম থেকে চলে আসছি। ওকে। তারপর আম্মু আমার রুমে আসলো যে তুমি এরকম বেয়াদবের মতো উঠে কেন চলে আসলা। আমি বললাম যে আমি ওখানে কেন থাকবো, তুমি তো আমাকে জোর করে নিয়ে গিয়েছো, আর তুমি ছেলের অবস্থা দেখছো কিরকম। তো পরে বলতে তারপর বিষয়টা কিরকম যে ছেলেটাকে পছন্দ হলে আপনি বিয়ে করে ফেলতেন? না, পছন্দ হলে যে বিয়ে করতাম সেটা না। আমি বলছি যে তোমার কি মানে এতটুকু মানে ইয়া নেই যে তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছো, মানে তোমার রুচিবোধে কিভাবে এটা করলো যে তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিবে, এরকম একটা ছেলের সাথে তুমি আমাকে বিয়ে দিতে চাও। আচ্ছা। এই জন্য আর কি, ছেলেকে পছন্দ হলে যে আমি বিয়ে করতাম ব্যাপারটা এরকম না, কারণ বিয়ের কোনো চিন্তা ভাবনা আমার মাথায় ছিলই না। তো তারপর তো আমি ওখানে আর গেলাম না, ওদের সামনে আর গেলাম না, অনেক ফোর্স করলো। দেন ওরা বিকেলে চলে গেল। তো যাওয়ার পরে আমাকে ওই আমার আন্টি তারপর আম্মু সবাই মিলে বুঝাচ্ছে যে সোনার চামচ হচ্ছে বাঁকা হলেও ভালো, ছেলে না হয় দেখতে একটু খারাপ, বাট স্টাবলিশড একটা ছেলে, সিঙ্গাপুরে অনেক কিছু করেছে, তার অনেক টাকা পয়সা, তো সমস্যা কি। ওকে। ছেলে বয়স অনেক বেশি ছিল, 40 আপ ছিল। আপনি তখন ক্লাস 9 এ আমি পড়েন? তখন ক্লাস 9 এ পড়ি। মানে 14 থেকে 15 বছর বয়স সর্বোচ্চ। তো তারপর গিয়ে যাই হোক, এটা নিয়ে আমি বললাম যে আমি কোনোভাবেই বিয়ে করব না, আমাকে আপুর সাথে কথা বলতে দাও, আমি এখান থেকে চলে যাবো, আমি তোমার কাছে থাকবো না, কিন্তু আমি বিয়ে করবো না। আচ্ছা। বাট আম্মু কোনোভাবে আপুর সাথে আমাকে কথা বলতে দিচ্ছে না। ফাইন, আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। গল্পের মোড়টা কিন্তু ঘুরে গিয়েছে এবং গল্পের মোড় আরো ঘুরতেই থাকবে। রাত 2টো পর্যন্ত আপনার সঙ্গে আমরা আছি। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। রেহনুমা হচ্ছে আজকে আমার গেস্ট। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং ঢাকা এফএম সারা বাংলাদেশ ব্যাপী এই মুহূর্তে কান পেতে আছেন আপনারা, আমরা জানি। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। প্রতিটি জীবন গল্পই কোনো না কোনোভাবে আমাদেরকে কোনো কিছু শেখায়। এক একটা গল্প আমাদেরকে এক একটা পথ তৈরি করে দেয়। এবং আমি খুব খুশি হই যখন আমি দেখি যে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে এবং আমাকে বলে যে ভাইয়া ওই জীবন গল্পটা আমার জীবনটাকে চেঞ্জ করে দিয়েছে। আসলে আমরা যদিও বলি এটা একটা এন্টারটেইনিং শোতে ফিলিংস অনেক বড় একটা ফ্যাক্ট। মনের মধ্যে ধাক্কা দিতে হবে যে কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো কষ্ট, এই ফিলিংসের জায়গাগুলো যেন গল্পে থাকে। কিন্তু আমি শুধু এই তখন থেকে আম্মুর সাথে আমার একটু মানে আরো বেশি আর কি দৌড় সৃষ্টি হয়ে যায়, একটু ঝামেলা হতে থাকে যে কেন বিয়ে করবি না, বিয়ে নিয়ে আম্মু খুবই আর কি ফোর্স শুরু করে। তো এক পর্যায়ে যেটা হয় যে একদিন আম্মু মানে হাত কেটে ফেলে আর কি, মানে ছুরি দিয়ে হাত কেটে ফেলে, মানে বিয়ের ব্যাপারটা নিয়ে জিদ করে। হ্যাঁ, যে বিয়ে করবি না, এটা নিয়ে সিঙ্গেট করে, তুই যদি বিয়ে না করিস আমি সুইসাইড করবো, আমি মারা যাবো। আচ্ছা। তা আম্মু হাত কেটে ফেলে। তো ওই দিন আর কি আমি খুব ভয় পেয়ে যাই। ভয় পেয়ে বলে আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করব। তো তারপর আম্মু আবার ছেলে দেখতে শুরু করে। তো এর মাঝে আমার একটা বান্ধবীর হচ্ছে কাজিন, তো তার সাথে আমার দেখা হয়েছিল। তো সে আমাকে পছন্দ করতো। তো সে আমাকে বলেছিল, আমার বান্ধবীর মাধ্যমে সে আমাকে বলেছিল। তো তার বাট আমি ওরকম কিছুতে যাইনি। তো সে শুনতে পায় আমার বান্ধবীর কাছ থেকে যে আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে। তো সে আর কি আমার বাসায় প্রপোজাল পাঠায়, আমার কাছে প্রপোজাল নিয়ে আসে তার ফ্যামিলির
মাধ্যমে। তো তারপর আম্মু বলে যে এই ছেলেকে বিয়ে করবি, এই ছেলেকে বিয়ে কর, সবকিছু তো ঠিকঠাক আছে, ছেলে দেখতে শুনতেও ভালো আছে, সবকিছু ঠিক আছে, এই ছেলেকে বিয়ে কর, এটা নিয়ে ঝামেলা করিস না। তা আমি বলি আচ্ছা ঠিক আছে। তারপর ওই ছেলেটার সাথে আমার 2009 সালের নভেম্বর মাসে বিয়ে হয়। মানে এই ছেলেটা অ্যারেঞ্জ ম্যারেজই ছিল? অ্যারেঞ্জ ম্যারেজই ছিল, হ্যাঁ। কি করতো ছেলেটা? তখন হচ্ছে মানে ওদের ফ্যামিলি বিজনেস ছিল। এমনি এডুকেশন ওই সময়টা তোর? ও বিবিএ কমপ্লিট করেছিল। ওকে, আপনি ক্লাস 9-এ পড়েন? হ্যাঁ। ছেলেটাই বা আপনাকে বিয়ে করলো কেন, বা রাজি হলো কেন? আই ডোন্ট নো। সে আমাকে পছন্দ করতো, ইভেন আমার আগে থেকে পছন্দ করতো? আগে থেকে পছন্দ করতো। তো আমাকে আমার বান্ধবীর মাধ্যমে বলেছিল যে ওকে আমার অনেক ভালো লাগে, ওকে একটু বল। তো আমার ফ্রেন্ড আমাকে বলেছিল যে ভাইয়া তোকে পছন্দ করে, তো মানে রিলেশনশিপে যাবি কিনা, অথবা এরকম আমাকে বলেছিল। তো আমি বলেছি না, আমি এরকম কোনো কিছুতে যাব না। তো তারপর আর কি সে, এবং মানে মাঝে মাঝে হয়তো আমার ফ্রেন্ডের ফোনের মাধ্যমে তার সাথে আমার কয়েকবার কথা হয়েছিল, যে আবু মারা যাওয়ার পরে আর কি, যে ভাইয়া তোর সাথে কথা বলতে চেয়েছে। তো তারপর কথা হয়েছে, তো সে আমাকে অনেক পছন্দ করতো। আমারও ভালো লাগতো, আমার যে ভালো লাগতো না সেটা না, কিন্তু আমি আসলে এরকম ভাবে কোনো রিলেশনে যাওয়ানোর মতো অবস্থা ছিলাম না আর কি। তো যাই হোক, নভেম্বরের 28 তারিখে আমার বিয়ে হয়ে যায়। তারপর আমি ঢাকায় চলে আসি, ওরা সবাই ঢাকায় থাকতো। হাজবেন্ডের নাম কি ছিল? ওর নাম ছিল শাহেদ। শাহেদ। তো তারপরে আমরা ঢাকায় চলে আসার পরে আর কি, আমি ওদের ফ্যামিলি সবাই ছোট ছিলাম, মানে হচ্ছে ওর যে বড় বোনের, ওরা 3 ভাই 2 বোন ছিল। তো ওর বড় বোনের যে মেয়ে, ও আমার বড় ছিল, মানে আমাদের বাসা সবার ছোট, সেই হিসাবে আমাকে সবাই খুব আদর করতো। আচ্ছা। তো ওরা মোটামুটি জয়েন্ট ফ্যামিলি ছিল, মানে বাবা মা, ওর বড় ভাই ভাবি, তাদের বেবি, প্লাস ও, আমি, আমরা। তো ফার্স্টে আমি ও বাসায় আসার পরে ওর ভাই যেটা করে, যে ওর মা একটু অন্যরকম ছিল, মানে ফার্স্টে সে আমাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি যে ছেলের পছন্দে বিয়ে করেছে, মানে ছেলে, মানে উনি আর কি বিয়ের একটু বিপক্ষে ছিল, যে উনি চায়নি যে ও আমাকে বিয়ে করুক, যে তুমি এমনি হুটহাট করে একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে চাও, তুমি বিয়ে করো না। আচ্ছা। তো বড় বলেছেন আমি বিয়ে করবো, আমার মেয়েটাকে ভালো লাগে, আমি বিয়ে করবো। তো এই জন্য আর কি উনি একটু আমার সাথে একটু অন্যরকম ছিল। তো তারপর যেটা হয় সেটা হচ্ছে যে ওর সবার ডিসিশন অনুযায়ী যে তোমরা কিছুদিন আলাদা থাকো, আলাদা থাকার পরে মাঝে মাঝে আম্মুর সাথে ওর দেখা হোক, ওর সম্পর্কটা একটু ইজি হোক, তারপরে তোমরা এসো। বাট প্রথমে যদি দেখো তোমরা এখানে কন্টিনিউয়াসলি থাকতে থাকো, তখন দেখা যাবে যে হয়তো আম্মা ওকে এখন একটু নিতে পারতেছে না মেন্টালি, তো ওর সাথে হয়তো কোনো একটা মিসবিহেভ করে ফেললো, সেটা হয়তো খারাপ হবে। তো তর্কাতর্কির পরে সে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। বেরোর সময় বলে যায় যে এনি হাও আমি আমার মেয়েকে নিয়ে যাব। দেখো, একটা কথা বলি রেহনুমা, আমি তুমি করে বলে ফেললাম, কারণ তুমি আমার বয়সে অনেক জুনিয়র হবা। একটা যেটা হচ্ছে যে গল্প না বিশ্বাস করার জন্য একটা মজবুত ভিত্তির প্রয়োজন হয়। একটা হচ্ছে যে তোমার মা নিজেই ইন্সপায়ার হয়ে বিয়ে দিচ্ছে। বিয়ের কয় মাসের পরের এই ঘটনা? বিয়ের হচ্ছে 3 মাস পর। বিয়ের 3 মাসের মধ্যে এমন কি ঘটলো যে সেখান থেকে আবার তোমাকে নিয়ে আসতে চাচ্ছে? আমি মানে গল্পটা তো বিশ্বাস করতে হবে সামহাউ। এটা ভাই আমি কথা বলতে থাকলে আপনি যখন আমার পুরো গল্পটা শুনবেন, তখন আমি হয়তো বুঝতে পারবো। শেষ পর্যন্ত যখন আপনি শুনবেন, তখন আপনি বুঝতে পারবেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে আমার বাবার মৃত্যু থেকে একদম আমার শেষ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত কি ঘটেছে, কেন ঘটেছে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। ফাইন। সো প্রিয় শ্রোতা, আমার মনে হয় একটু ধৈর্য ধরে আপনারা শুনুন। ওকে, বল। তো তারপরে আম্মু ওখানে এসে সিনকেট করার পর আমরা সবাই আর কি মানসিকভাবে একটু আপসেট হয়ে পড়ি। তো তারপর আর কি আমার শাশুড়ি বলে যে চলো আমরা কিছুদিন ঢাকার বাইরে থেকে ঘুরে আসি। তো আমার শ্বশুর বাড়ি ছিল ফেনীতে। তো তারপর আমরা ফেনীতে যাই, আমি কখনো যাইনি বিয়ের পরে ওদের গ্রামের বাড়িতে। তো তারপর আমাকে ফেনীতে নিয়ে যায়, আমি আমার হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, আমরা সবাই যাই। তো যাওয়ার পর ওখানে মোটামুটি ছোটখাটো একটা অনুষ্ঠানের মতো করে আর কি, মানে বউ দেখানোর জন্য। তো তারপর ওখানে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে 15 দিনের মতো ছিলাম। তো এর মাঝে যেটা হয়, আম্মু ওদের সব রিলেটিভস লাইক ওর চাচা চাচি, মামা, খালা, ফুপু, মানে যত রিলেটিভ আছে সবার নাম্বার কিভাবে কালেক্ট করে ফেলে। কালেক্ট করে সবাইকে ফোন দিয়ে সে বলে যে শাহেদ ভালো না, ওর আমার মেয়ে, ছোট একটা বাচ্চা মেয়েকে ও বিয়ে করছে, বিয়ে করে এখন ওকে টর্চার করতেছে, ওকে মারতেছে। তারপর আমার হচ্ছে চাচা শ্বশুরের ছেলেকে ফোন দিয়ে বলে যে উনি হচ্ছে
পুলিশের ডিআইজি। তো Okay. ওনাকে ফোন দিয়ে কমপ্লেন করে যে আপনার ভাই আমার মেয়েকে টর্চার করে, আমি তো আপনাদের নামে মামলা করব। তো স্বাভাবিকভাবে সে যেহেতু মানে আইনের একজন তো সে বলে যে আমি যতটুকু জানি আমার ভাই এরকম কিছু করার কথা না, ঠিক আছে আপনি যেহেতু আমার কাছে কমপ্লেন করেছেন আমি ব্যাপারটা দেখবো। তো উনি তারপর আমার হাজব্যান্ডকে, আমার শ্বশুর শাশুড়িকে মানে কথা বলে, ওনার সাথে কথা বলে বলে যে কি হয়েছে। তখন বলতেছে যে তুমি তো আমাদের কথা বিশ্বাস করবো না, তুমি বৌমার থেকে শুনো যে মানে আমাদের কোনো দোষ নেই অথবা আমরা কিছু করি না, ওর মাই এরকম সিন ক্রিয়েট করতেছে, ওর মা একটু অন্যরকম, ওর মাই এরকম ঝামেলা করতেছে, আমাদের ওর থেকে শুনো। তো ভাই আমার সাথে কথা বলে, বলার পর ভাইয়াকে বলি যে ভাইয়া এরকম কোনো সমস্যা নেই, শাহেদ আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, আমাকে কখনো মারেনি, আর ওর সাথে আমার অনেক ভালো সম্পর্ক, কিন্তু আম্মু চাচ্ছে না যে আমি ওর সঙ্গে থাকি, এই জন্য আম্মু এরকম সিনক্রিয়েট গুলো করছে, আপনি কিছু মনে করেন না, জি। আমি খুবই সরি আমার মার পক্ষ থেকে। Okay. এবং ওদের ফ্যামিলি সবার কাছে আমি খুব মানে সরি বলি যে আমার জন্য আপনাদেরকে এত কিছু সহ্য করতে হচ্ছে। মানে ওদের কাছে কন্টিনিউয়াসলি সবার থেকে ফোন আসতে থাকে, ওদের সব রিলেটিভসরা ওদেরকে ফোন দেয় যে কি তোমরা নাকি বউ আটকায় রেখে বউকে পিটাচ্ছ। তো সে যেটা করে যে ওদের মানে বাসার যে থানা ছিল ওই থানায় ফোন করে, থানার ওসিকে ফোন করে, ফোন দিয়ে বলে যে অমুক মানে অ্যাড্রেস বলে যে অমুক বাসার মধ্যে আমার মেয়েকে আটকে রাখছে, আমার মেয়েকে আমার কাছে আসতে দিচ্ছে না, আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছে আমাকে ফোন দিয়ে, আপনারা প্লিজ ওখানে যান, গিয়ে আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেন। তখন ওরা বলে যে এটা তো অমুক স্যারের বাড়ি, তো স্যারের ফ্যামিলিতে তো এরকম হওয়ার কথা না, আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না, ঠিক আছে আমাকে এটা দেখতে হবে। ওকে। তো উনি দেন আমার ওই যে ভাসুরকে ফোন করে, ডিআইজি যিনি ওনাকে ফোন করে বলে যে স্যার এরকম একজন ফোন দিয়েছিল, এখন আমি কি করব, আমি কি যাবো আপনাদের বাসায়? তখন বলে যে আমার বাসায় যাওয়ার কোনো দরকার নেই, উনি আমাকে ফোন দিয়েছিল, আমি কথা বলেছি, এরকম কিছু নেই, তুমি চাইলে তুমি যেতে পারো, গিয়ে আমার ভাইয়ের বোর কাছ থেকে শুনে আসতে পারো যে এরকম কিছু হয়েছে কিনা। আচ্ছা। তো সে বলে না স্যার আমি এটা দরকার মনে করছি না, তো উনি আর আসে না। তো তারপর গিয়ে তো ওই ভাইয়া যখন জানায় আমার হাজবেন্ডকে, তখন ও বলে যে অনেক হয়েছে, মান সম্মান নষ্টের একটা লিমিট থাকে, ফ্যামিলি সবার সামনে তো করেছিল, এখন এখানেও করছে, তো তুমি একটা কাজ করো, যেহেতু মা যেহেতু এত করে চাচ্ছে যে তুমি ওনার কাছে গিয়ে থাকো, তুমি যাও, তুমি গিয়ে তার কাছে গিয়ে একটু বুঝা বলো যে এরকম কেন করতেছে, তুমি কিছুদিন তার কাছে থাকো, থাকলে হয়তো তার ভালো লাগবে। আচ্ছা, এটা বলে সে? হ্যাঁ এটা বলে। তো বলে ও ঢাকায় ছিল, আমি ফেনীতে ছিলাম, তো ঢাকা থেকে ফেনীতে আসে, এসে আমাকে ঢাকায় নিয়ে দেন একদিন পরে আমাকে সিরাজগঞ্জে দিয়ে আসে আচ্ছা আম্মুর কাছে। তো ওই যে আমি গেলাম, আমাকে আম্মু আর আসতে দেয় না, সে আমার হাজবেন্ডকেও আসতে দেয় না, আমাকে বলে যে নিয়ে যাবো, 15-20 দিন ছিলাম, থাকার পর থেকে তো ওই সবাই ফোন দিচ্ছে, শাশুড়ি ফোন দিচ্ছে, শ্বশুর ফোন দিচ্ছে যে ওকে পাঠান, ওকে নিয়ে আসুক। তো তারপর গিয়ে আমি আম্মুর কাছে থাকা শুরু করলাম। তারপর আমার হাজবেন্ডের সাথে অলমোস্ট মানে 3-4 মাসের মতো আমার দেখা হয়নি, কারণ আম্মু না আমাকে যেতে দিচ্ছিল ঢাকায়, না হচ্ছে ওকে আসতে দিচ্ছিল। ও আসতে চাইলে বলতেছিল যে আমার কিন্তু মানে ছোট মেয়ে, ওর কিন্তু 18 বছর হয়নি, নাবালক মেয়ে, আমি কিন্তু তোমার নামে মামলা করে দিব, এই ধরনের কথা বলে। হ্যাঁ এই ধরনের হুমকি কিন্তু দেয়। যখন আপনাকে বিয়ে দেওয়া হয়েছিল সেই সময়টাতে পেপারে কি মা সাইন করেনি? না মা সাইন করেনি। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা হয়েছিল হচ্ছে বাসায় কাজী এসেছিল, তো কাজী বিয়ে পড়িয়েছিল, মানে সাইনও নিয়েছিল, কাবির নামায় সাইনও নিয়েছিল, তারপর ওখানে 4 জন সাক্ষীও ছিল, কিন্তু মার সাইন ছিল কিনা অথবা করেছিল কিনা সেটা আমার ঠিক মনে নেই, তো মনে হয় না মা সাইন করেছিল। কারণ পরে যখন আমি যখন পেপারস দেখেছিলাম তখন দেখেছি ওখানে যে সাক্ষীদের সাইন ছিল, আমার আর আমার সাক্ষী কারা কারা হাজবেন্ডের ছিল? সাক্ষী ছিল হচ্ছে ওর 2জন আঙ্কেল ছিল সাক্ষী, আর আমার পক্ষ থেকে আমার একটা মামা আর আমার একটা ভাইয়া ছিল। ফাইন, এখানে একটা বিষয় জড়িত আছে, ওর ফ্যামিলি থেকে কি লোকজন এখানে এসেছিল? হ্যাঁ। তোর ফ্যামিলির পক্ষ থেকে ওর বাবা মা কেউ সাইন করেনি পেপারে? না, ওর বাবা মা আসেনি বিয়েতে। কেন আসেনি? বাবা মা আসেনি, বাবা তখন অনেক অসুস্থ ছিল, আর ওর মা তো রাগ করেছিল জন্য ওর মা আসেনি। রেনুমা, দিস ইজ টোটালি আনবিলিভেবল, কজ অসুস্থ হলে তো বিয়েটা পিছিয়ে যাওয়ার কথা। বিয়েটা অসুস্থ ছিল বলতে উনি হচ্ছে প্যারালাইসিস ছিল, তো উনি তো চাইলেই উনি মুভ করতে পারতো না, বাট ওর মার আসার কথা, বাট ওর মাকে ওরা কোনোভাবেই কনভিন্স করতে পারেনি। ওকে ফাইন, তো ইটস দ্য ওর লজিক। ভাই বোন তারপর হচ্ছে ওর আঙ্কেল আন্টিরা সবাই এসেছিল, তো ওই ফার্স্ট রিলেটিভ যে হয় তারই তো সাইন করার কথা ডকুমেন্টসে। দেনমোহর কত ছিল? দেনমোহর আমার ঠিক মনে নাই, সম্ভবত 5 লাখ ছিল।
আপনার ফার্স্ট বিয়ে অথচ আপনার দিন মোটটা মনে নাই, এটা মানুষ কিন্তু সহজভাবে নিবে না, কারণ ইটস এ ভেরি সেন্সিটিভ স্টোরি। দ্যাটস ওয়াই আই এম আস্কিং। এবং আপনার পক্ষ থেকে তো আপনার মার অবশ্যই সাইন থাকার কথা, যেহেতু আপনার মাই ইন্সপায়ার করছে বিয়েটা দেওয়ার জন্য, সো ওনারও সাইন নাই। তার মানে লজিক্যালি যদি আমি যাই, তাহলে এখানে ওনার বিয়েতে মত ছিল না, এটা প্রথম থেকেই বোঝা যাচ্ছে। যদিও আপনার কথা অনুযায়ী বিষয়টা একদম ডিফারেন্ট। ওকে, 3 মাসের মধ্যে এত বড় কি ঘটনা ঘটে গেল যে কারণে মা তাকে নিয়ে আসবে, যেটা আমি আপনি একটু আগে বলেছেন যে পুরো গল্পটা শুনলে হয়তো বা জিনিসটা পুরোটা বুঝতে বোঝা যাবে। পারবেন আপনি। ওকে, সো আমাদের এখানে একটা ডিলেমা তৈরি হচ্ছে প্রিয় শ্রোতা, বাট আমরা এখনই কোনো রেজাল্টে না যাই, আমরা বরং একটু সামনের দিকে যাই, দেখি লজিক্যালি মেলে কিনা। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে হচ্ছে আমার ওদের ফ্যামিলি থেকে সবাই আম্মুকে ফোন করতো, আম্মুকে বোঝানোর চেষ্টা করতো যে আমরা আসি, সামনাসামনি কথা বলে ঠিক করার চেষ্টা করি যে দেখি ঠিক হয় কিনা, আপনি কেন এরকম করছেন। তো বাট আম্মু বলেছে আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না, মানে একটাই কথা ছিল তার যে আমি আমার মেয়েকে সংসার করতে দিব না, আমি আপনার ছেলের সাথে রাখবো না। ওকে, তো এদিকে আমার সাথে কথা বলতে দিত না, লাইক আমার ফোন আম্মু আমার থেকে নিয়েছিল, আমার ফোন আমার কাছে রাখতে দিত না। আমার হাজবেন্ড ফোন করতো আম্মুর ফোনে, ফোন করলে আমাকে কখনো দিত কখনো দিত না। তো আমি অনেক কান্না করতাম, আমার মন অনেক খারাপ থাকতো যে আমি ওখানে যেতে চাই। আমি আম্মুকে অনেক ইভেন আমি আম্মুর মানে পায়ে ধরেও কান্না করেছি, আম্মু তুমি কেন এরকম করছো আমাকে বলো। মানে সে আমাকে কোনো মানে কারণও বলতো না যে কেন সেরকম করছে। আমি বলছি আম্মু তুমি তো আমাকে বিয়ে দিয়েছো, এখন যখন আমি একটা জায়গায় গিয়েছি, আমার বিয়ে হয়েছে, আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, আমি ওর ফ্যামিলির সাথে অনেক ভালোভাবে মিশে গিয়েছি, তো এখন কেন তুমি সবাইকে এরকম কষ্ট দিচ্ছ, আমাকে কেন তুমি কষ্ট দিচ্ছ আম্মু। যাই হোক, তারপরে গিয়ে আম্মু যেটা করলো যে ওদের সাথে অনেক কথাবার্তা যখন হলো, ও অনেক বার রিকোয়েস্ট করলো, তো বলো ঠিক আছে তুমি সিরাজগঞ্জ আসো, এসে ওর সঙ্গে দেখা করে যাও। ওকে, তো দেন আমার হাজব্যান্ড অলমোস্ট 4 মাস পরে আমাদের বাসায় আসে, সিরাজগঞ্জে আসে। তো এসে সে আমার সঙ্গে দেখা করে, তো তখন আম্মুর সাথে কথা বলে। ও আর আমি দুজনে আম্মুর কাছে গিয়ে আম্মুর পায়ের কাছে বসে আম্মুকে বলি যে ও বলে যে আম্মু আপনি কেন এরকম করতেছেন, বলেন আপনি মানে আমি কি কোনো দোষ করেছি অথবা আমার কোনো ভুল হয়েছে যে আপনি কেন ওকে আমার থেকে দূরে রাখতেছেন, আপনি কেন এরকম করতেছেন। আম্মু বলে যে না আমি কোনো কথা শুনবো না, আমি তখন ভুল করছি, আমার বাচ্চা মেয়েকে বিয়ে দিচ্ছি, এখন আমি বুঝতেছি যে আমার ছোট একটা মেয়েকে এভাবে এত কম বয়সে বিয়ে দেওয়া উচিত হয়নি। এখন আমি চাই সে পড়াশোনা করবে, পড়াশোনা শেষ করবে, করে এস্টাবলিশড হবে, দেন সে চাইলে তার পছন্দ অনুযায়ী কাউকে বিয়ে করবে, কিন্তু আমি যেটা ভুল করেছি আমার সেই ভুলটা শুধরাতে হবে। সে ওর সাথে সায়দার সাথে অনেক রুড বিহেভ করে। আপনি কি করেন ওই সময়টাতে? আমি জাস্ট তখন আমি ওকে নিয়ে আমার রুমে চলে আসি, এসে বলি যে তুমি এখান থেকে চলে যাও, এভাবে অপমানিত হওয়ার কোনো মানে হয় না, তুমি চলে যাও, তোমার আশা লাগবে, আমি যদি আম্মুকে বুঝাতে পারি আমি চলে আসবো। আপনাদের আর কোনো আত্মীয় স্বজন ছিল না আশেপাশে যারা আপনাদেরকে বিয়ে দিয়েছে, তারা কোনো স্টেপ নিচ্ছিল না? কেউ তো কিছু জানতো না, আর আপুর সাথে তো আমার টোটালি কথাবার্তা ওরকম কথা হতো না, কারণ আপুকে আম্মু বলেছিল যে আম্মু আমাকে বিয়ে দেয়নি, আমি নিজের ইচ্ছে বিয়ে করেছি, বা আমি পালিয়ে গিয়েছিলাম, সেখান থেকে আম্মু আমাকে নিয়ে এসে আমাকে বিয়ে দিয়েছে। ওকে, ওই জন্য আপু রাগ করে আমার সাথে কথা বলতো না আর কি। আর আমি যে তারপরে যে আমি কারো কাছে হেল্প চাইবো অথবা ফোন করবো, এটা আমার ছিল না। আমি যে কোথাও একা একা বাসা থেকে বের হয়ে আমি যে কারো কাছে একটা যাবো, গিয়ে যে আমি খুলে বলবো ঘটনা, অথবা আমি যে বাসা থেকে পালিয়ে চলে যাবো ঢাকায়, ওইরকম তখন হয়তো আমি অনেক ছোট ছিলাম, ওইরকম কোনো সাহস আমার ছিল না, অথবা আমি যে যাবো এরকম কোনো একটা সিচুয়েশন ছিল না। কারণ ফাইন, আমরা এই পার্টটাতে কিছু জিনিসের সমাধান পাচ্ছি না, কজ ইটস ওয়ান কাইন্ড অফ মিস্ট্রি। আরেকটা বিষয় সেটা হলো যে ছেলে তো ম্যাচিউর ছিল, তো ছেলে যদি ম্যাচিউর থাকে তাহলে ছেলের একটা, এবং মেয়েরও দেখলাম যে ওখানে মানে আমাদের রেহনুমারও একটা ইচ্ছা ছিল, মানে শাহেদ ম্যাচিউর, রেহনুমার ম্যাচিউর বয়সের দিক থেকে, কিন্তু রেহনুমার ইচ্ছা হচ্ছে তার সঙ্গে থাকার। তো তাহলে আমার মনে হয় না যে আসলে এখানে কোনো বড় বাধা হতে পারতো তার মা, এবং তার মা তো এমন কোনো কিছু করেনি। হ্যাঁ, তার মা একটা ভয় দেখিয়েছে যে আলটিমেটলি তুমি যদি মেয়েটাকে রাখো তাহলে আমি একটা মামলা করে দিব, এবং সেই মামলাটা হবে এরকম যে আমার মেয়ে অল্প বয়স্ক মেয়ে, তাকে আলটিমেটলি ভুলিয়ে ভালিয়ে নিজে বিয়ে করা হয়েছে, এতে করে সে অনেক বড় একটা প্রবলেমে পড়বে, শাহেদ এক নারী নির্যাতনের মামলায় পড়ে যাবে, এবং সেটা ভয়ঙ্কর রকমের একটা ব্যাপার হয়ে যাবে। তো সেই ভয় থেকে মূলত তাকে দিয়ে যাওয়া তার পরিবারের কাছে, এবং তারপরেও কোনোভাবেই তাকে কনভিন্স করতে পারছে না নিয়ে যাওয়ার জন্য, কারণ মেয়েটার বয়স মানে রেহনুমার বয়স কিন্তু বয়স ছিল না। তাহলে বিষয়টা অনেক বেশি কোশ্চেনেবল, এবং সেই কোশ্চেনের উত্তর আসলে কি হবে সেটা আমরা আসলে সামনের দিকে গিয়ে একটু বোঝার চেষ্টা করি। ওকে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, Archie Kibriya, only on Dhaka FM 90.4. শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। ঢাকা FM 90.4-এ আপনি শুনতে পাচ্ছেন এবং প্রতি বুধবার রাত 11টায় এই গল্পটি প্রচার করা হয়। আর আজকে এখানে জীবন গল্প নিয়ে আছে রেহনুমা। আমি কথা না বাড়িয়ে রেহনুমার কাছে আবারও ফিরছি। হ্যাঁ, তারপর কি হলো? তারপর আমার বেসিক্যালি যে আমার হাজব্যান্ড কিছু করেনি, সেটা হচ্ছে যে ওরা খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে আম্মুর সাথে যদি ওরা লাগতে যায়, ঝামেলা করতে যায়, তাহলে ওরা অনেক ভালোভাবে ঝামেলায় পড়বে, কারণ আম্মুদেরকে ভালোভাবে পেঁচাবে, ঝামেলায় ফেলবে। তো সব কিছু মিলিয়ে ঝামেলা প্লাস মান সম্মানের জন্য আর কি ওরা আম্মুর সাথে খুব বেশি সিন, অথবা আমাকে এসে যে জোর করে নিয়ে যাবে এরকম কিছু ওরা আম্মুর সাথে করতো না, কারণ করলে এটা হয়তো ব্যাড একটা ইফেক্ট পড়তো ওদের উপরে। তো এই কারণে আর কি ওরা করতো না। তো তারপরে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে আম্মু ওকে ভাবে বলে যে ঠিক আছে, মানে আম্মু যখন দেখছে যে না ওরা বারবার ট্রাই করছে যে নেওয়ার জন্য ট্রাই করছে আমাকে, তো তখন আম্মু ওকে একটা শর্ত দেয়, আমার হাজব্যান্ডকে একটা শর্ত দেয়, এবং আমার আম্মু জানে যে এই শর্তটা কখনোই ও মানবে না। শর্তটা ছিল হচ্ছে যে ও বলে যে তুমি যদি রেনুমাকে নিয়ে থাকতে চাও তাহলে তোমাকে আলাদা থাকতে হবে। আলাদা থাকতে হবে তোমার ফ্যামিলি থেকে? হ্যাঁ, আচ্ছা, তোমার ফ্যামিলি থেকে আলাদা থাকতে হবে। তুমি ওকে নিয়ে তুমি আলাদা একটা বাসা নিন, হয়নি তো বড় করে একটা অনুষ্ঠান করতে পারি, তো করলে তখন সব ঠিকঠাক হয়ে যাবে। তো এটা বলে, তো বলার পরে আপু যখন আগস্টে আসে, আপু মানে যেদিন আপু ঢাকায় আসে, আসার পরে হচ্ছে আপু শ্বশুরবাড়ি ঢাকাতে, তো দুদিন পরে আপু যখন আমাদের সিরাজগঞ্জে যখন আসবে, তো ওই দিন হচ্ছে শাহেদেরও আসার কথা। তো শাহেদ বলছে যে আম্মুকে ফোন দিয়ে বলছে যে আম্মু আমার একটা কাজ পড়ে গেছে, মানে আমার ওদের হচ্ছে একটা প্রিন্টিং প্রেস ছিল, তো ওই প্রেসে হচ্ছে যে ওদের একটা অর্ডার ছিল, অনেক বড় একটা অর্ডার ছিল, তো ওটা হচ্ছে কমপ্লিট হয়নি। এখন ও যদি ওখান থেকে চলে আসে তাহলে দেখা যাবে যে ওই কাজটা হবে না, তো অনেক বড় লস হয়ে যাবে। তো বলছে যে আম্মু আমার তো কাজ শেষ হতে তো সন্ধ্যা হয়ে যাবে, তো ওর যে ভোরবেলা রওনা দেওয়ার কথা, তো আমি রাতে আসি, সন্ধ্যাবেলা কাজটা শেষ করে আমি হয়তো 8টার দিকে রওনা দিলাম, দিয়ে আমি রাতের মধ্যে চলে আসবো। আপুদেরকে একটু বললেন আমি চলে আসবো, সমস্যা নেই, কিছু মনে করতে মানা করেন। আমি বলে যে এখন আসবা, বলছে যে আম্মু আমি আসলে তো এখানে কেউ মানে কাজ দেখতে পারবে না, সমস্যা হয়ে যাবে। বলেছে এখন আসতে হবে, এখন আসতে হবে। আমি জানি না, আমার বড় মেয়ে 12টার মধ্যে চলে আসবে, মানে এটা সকাল 10টার দিকের কথা আর কি। তুমি এখন রওনা দাও, তুমি চলে আসো, তোমার তো 3-4 ঘন্টার বেশি লাগবে না, তুমি চলে আসো, সমস্যা নেই। ও বলছে যে আম্মু আমার পক্ষে এখন আসা সম্ভব না, আমি আসলে আমার কাছে থাকার কেউ নাই। তো এটা নিয়ে অনেক তর্কাতর্কি হয়। তো হওয়ার পরে লাস্টে গিয়ে আম্মু ওকে বলে যে তোকে আমি এখন বলছি তুই এখন আসবি, রেগে যায় আর কি। রেগে যায় আম্মু, রেগে ওকে তুই তো করে শুরু করে, বলে যে তোকে আমি বলছি তুই এখন আসতে হবে। এবং ওর এটা নিয়ে খুব মানে হয়, ওর ইগোতে লাগে যে তোমার শাশুড়ি কেন আমাকে তুই করে কথা বলবে। তো বলে যে আম্মু আমি যাবো না। বলছে তুই যদি এখন না আসিস, এখন যদি রওনা না দিস, তুই যদি এখন না আসিস তাহলে তুই জীবনও এখানে আসবি না, তুই ভুলে যা আমার মেয়েকে, জীবনও আসতে পারবি না, আমি তোদের রিলেশন জীবনও ঠিক করবো না, তুই জীবনে আসতে পারবি না। তো বলছে যে আম্মু মানে এটা তো বুঝতে হবে, আমার সমস্যাটা যদি আপনি না বুঝেন তাহলে তো আমার কিছু করার নেই। তো তারপরও মানে ও চেষ্টা করে বুঝাইতে, বাট আম্মু বলেছে না এনিহাও আসতে হবে। তো বলেছে আমার পক্ষে সম্ভব না আসা। তো যাই হোক ও ফোনটা রেখে দেয়। তো আপুরা চলে আসে। তো আপুরা আসার পরে আপুদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে
ও বলছে যে আপনার মেয়ে আসছে তো আমি কি করব, আমার কেন যাইতে হবে, আমি যাইতে পারবো না আপনার মেয়ের সাথে দেখা করতে। আপনার বড় মেয়েকে বললেন তার যদি আমার সাথে দেখা করতে হয় সেজন্য আমার বাসায় এসে আমার সঙ্গে দেখা করে, বাট এটা কিন্তু ও বলেইনি। তারপরে গিয়ে বলে যে আপু আপু তো এটা শুনে খুব হার্ট হয় যে কেন এটা বলবে, ও আমাদের ছোট, ওকে আমরা নিজেরা ডাকলাম যে হ্যাঁ আম্মু ওকে আসতে বললো, আমরা ওর সাথে দেখা হয়নি, ওর সাথে দেখা করব, তো ওর ফ্যামিলির সাথেও দেখা করব, তো ও কেন এভাবে রিয়াক্ট করছে। তো তারপরে গিয়ে বলে যে হ্যাঁ তোমাকে তো বলছিলামই ছেলে ভালো না, ছেলের মা ভালো না, ছেলে এরকমই, দেখছো কিরকম বেয়াদব। মানে আম্মু এটা করছে হচ্ছে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে। ফার্স্টে ওকে ওকে ঠিকঠাক করছে, ওর সাথে সম্পর্কটা ঠিক করছে, ঠিক করে ও আসছে। তারপর যেদিন আসবে, মানে আসলে আপুর সাথে দেখা হলে তো সবকিছু নর্মাল হয়ে যেত, এবং হয়তো আপুর সাথে সম্পর্কটা যদি নর্মাল হয়ে যেত, তখন যদি আমি শ্বশুরবাড়িতে চলে যেতাম তখন হয়তো আপুকে ডিটেল ঘটনাটা বলতে পারতাম যে আসলে ব্যাপারগুলো কিন্তু এতদিন এভাবে ঘটেছে। আম্মু আসলে এটা চাইনি যে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হোক এবং আপুর সাথে ওর সম্পর্কটা স্বাভাবিক হোক। ওকে, তো ইচ্ছাকৃতভাবে আম্মু এরকম সিনক্রেটটা করেছে। তো আপু ভাইয়া তো অনেক রেগে গেল। রেগে যাওয়ার পরে বলতেছে যে ঠিক আছে বাদ দেন, এই ছেলের সাথে আসলে দরকার নেই, সংসারের দরকার নেই, ওকে ইয়া করেন, ডিভোর্স পেপার পাঠায় দেন। বাট আপনি তখন কি বলছিলেন? আমি তখন বলছি যে আমি তো ডিভোর্স দিব না। আমাকে ভাইয়া জিজ্ঞেস করছে যে তুমি কি বলো, আমি বলছি আমি ডিভোর্স দিব না, কি করবা? আমি বলছি আমি ওখানে যাবো, আমি ওদের বাসায় যাব। তো বলছে যে আম্মু তখন বলছে যে দেখছো কিরকম নির্লজ্জ মেয়ে, এভাবে নিজের বোন ভাই মাকে অপমান করছে ওর জামাই, আর ও এরকম জামাইয়ের সাপোর্ট করে কথা বলছে, এখন ওখানে যেতে চাচ্ছে, কত বড় খারাপ মেয়ে, নির্লজ্জ মেয়ে, এগুলো বলছিল আর কি। তো তারপর গিয়ে ভাইয়া বলে যে তুমি কেন যেতে চাও, যে তোমার ভাই আপুকে অসম্মান করছে। আমি আমি মানে বলতে নিচ্ছিলাম যে ব্যাপারটা কিরকম হয়েছে, বাট আমি আম্মুর ভয় বলতে পারছিলাম না, যে আমি যদি বলতাম যে ঘটনাটা এরকম হয়েছে তখন আম্মু তো টেনে অনেক সিনক্রেট করতো। তো দেন আর রাতের বেলা আপু বলছে যে আমি ভাবছি যে রাতের বেলা যখন ঘুমাতে যাবো, আম্মু যখন ঘুমিয়ে যাবে তখন আমি আপুকে গিয়ে বলবো যে আপু ঘটনাগুলো কিন্তু এরকম এরকম হয়েছে, তুমি ওকে ভুল বুঝো না, তুমি ব্যাপারটা প্লিজ সলভ করো, আমি এটা বলতে চেয়েছি। তো তারপর রাতে যখন আপুকে বলেছি আপু আমি তোমার সাথে ঘুমাবো, বলছে আচ্ছা ঠিক আছে। তো আম্মু যেটা বলে যে তোমরা 2 বোন ঘুমাবা, চলো আমরা 3 জন একসাথে ঘুমাই। কারণ আম্মু হয়তো বুঝতে পেরেছে যে আমি যদি আপুকে কিছু বলে দেই, রাইট রাইট, ওকে। তারপর বলে যে আমিও তোমাদের সাথে ঘুমাবো। পরে আমি বলছি যে না আমি আর আপু ঘুমাবো রুমে, আর খাটে তো 3 জনের জায়গা হবে না। তো আপুর তখন বেবি ছিল 2টা, তো আপুর যে বড় বেবিটা ওর বয়স ছিল 2.5 বছর, তো ওর বাবার সাথে ঘুমাবে আর কি। তো আমি বলছি যে আমি আর পিচি বাবুটা আর আপু ঘুমাবো, তো বেডে তো জায়গা হবে না। সমস্যা না, আমি ফ্লোরে ঘুমাচ্ছি, তোমরা 2জনই শুধু গল্প করবা, মাকে নিবা না গল্পে, মানে সেরকম বলতেছে। তো পরে এখন ওখানে তার মানা করার কিছু নাই, সেভাবে বলছে। আপু বলছে ঠিক আছে আসো, সমস্যা নেই, আসো ফ্লোরে ঘুমাও। তো সে ফ্লোরে বেড করছে, আমি আপুকে বলতে পারলাম না, যে যেটা বলতে চেয়েছি বলতে পারলাম না। তো তারপর আমি অনেকবার চেষ্টা করেছি, আপু যে কয়দিন দেশে ছিল, আপু আমাদের বাসায় 2 দিন ছিল, তো ওই 2 দিনেও পারিনি। তারপর আপু যাওয়ার আগে যখন আমি ঢাকা এসেছিলাম আম্মুর সাথে আপুর শ্বশুর বাড়িতে, তখন আমি বলার চেষ্টা করেছি, আমি সুযোগ পাইনি, মানে আম্মু আমাকে সুযোগটা দেয়নি, আমি আপুর সাথে একা কোনোভাবে কথা বলবো ওই সুযোগটা দেয়নি। ঢাকায়ও যখন আমরা ঘুমিয়েছি, আম্মা আমাকে নিয়ে ঘুমিয়েছে একটা রুমে, আপুর সাথে যখন দিনের মধ্যে স্বাভাবিকভাবে ওরা অনেক বিজি ছিল, তারপর আমি ট্রাই করেছি, সুযোগও পেয়েছি অনেক, বাট আম্মু কোনো না কোনোভাবে আমাকে কথা বলতে দেয়নি আর কি। তো আমি যাই হোক আমি কথা বলতে পারিনি। তো আপু চলে গেল, আপু চলে যাওয়ার পরে